মাথায় হাজারো চিন্তা ঘুরপাক খাচ্ছে। সব থেকে বড় চিন্তা ইনানকে নিয়ে। বাবা মা বেস্ট ফ্রেন্ডের মতো, বোন মারা যাওয়ার পর একমাত্র আপন বলতে এই ভাইটাই আছে। আর ও যদি না থাকে তাহলে এই বড় পৃথিবীতে আমার নিজের বলতে আর কেউ থাকবে না। কেউ না। এই বাড়ির একটা সদস্য কেউ বিশ্বাস করে না। ওর ক্ষতি করতে না পারলেও ওর ভাইয়ের ক্ষতি করতে একবারও কেউ ভাববে না। আজকে থেকে ইনানের সিকিউরিটি আরো কড়া করে দেওয়া হয়েছে। ২ মাস। এই ২টো মাস ঠিকঠাকভাবে কাটলেই আর কোনো চিন্তা নেই। নিজের জীবনের মায়া তো সে কবেই ত্যাগ করেছে। শুধু ভাইটার জন্য একটা পিছুটান রয়েছে যার। ইয়ানা ভেবেছে এই ২ মাস সে একেবারে শান্ত থাকবে, যেমন শান্ত থাকে প্রকৃতি। ঝড় হওয়ার আগে যেমন প্রকৃতি শান্ত থাকে ঠিক সেভাবেই শান্ত থাকবে। তারপর হুট করেই একদিন সব লন্ডভন্ড করে দেবে। কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই ইয়ানার ভাবনার সুতো কাটে। কিছুটা চমকে সামনে থাকা মানুষটির দিকে তাকাতেই মেজাজ বিগড়ে যায়। আরাবি তার দিকে তাকে মিটমিটে হাসছে। এ কোন ধরনের অসভ্যতামি? কথায় কথায় শরীর ছোঁয়ার কি আছে? আরাবি খাটে উঠে ইয়ানার কোলে মাথা রাখতে রাখতে বলল, আমার বউ আমার ব্যক্তিগত সম্পদ। আমি ছুঁয়ে দেবো নাকি ছুঁড়ে ফেলবো সেটা একান্তই আমার ব্যাপার। ইয়ানা আরাবিকে সরিয়ে দিতে উদ্যত হতে আরাবি আরো দৃঢ়ভাবে তার কোমর জড়িয়ে ধরে। মুহূর্তে সে মুখ গুজে দেয় ইয়ানার উন্মুক্ত পেটে। আরাবির গাঢ় ভারী নিঃশ্বাস যখন উষ্ণভাবে পড়তে থাকে ইয়ানার পেটে, ইয়ানার শরীর কেঁপে ওঠে এক অব্যক্ত শিহরণে। আরাবি ইয়ানাকে আরো বিব্রতকর অবস্থায় ফেলার জন্য ইয়ানার উন্মুক্ত পেটে নাক ঘষতে ঘষতে তার শরীর বেয়ে যায় বৈদ্যুতিক রেখার মতো শিহরণ। ইয়ানার চোখ অজান্তেই বুজে আসে, ওষ্ঠ্যদ্বয়গুলো মৃদু কেঁপে ওঠে, আর শরীর বেয়ে নেমে যায় অনুভূতির তীব্র এক ঢেউ। আরাবি মাথা তুলে দেখে ইয়ানার চোখ বন্ধ করে মৃদু কাঁপছে। তা দেখে সে আলগোছে ইয়ানার থেকে সরে আসে। ইয়ানা এখনো আগের ন্যায় চোখ বন্ধ করে বসে আছে। তাই দেখে আরাবি ঠাট্টার ছলে বলল, সুইট হার্ট, তুমি কি চোখ বন্ধ করে এখন আমার গভীর স্পর্শের অপেক্ষা করছো? ইয়ানা ঝটপট চোখ খুলে আরাবি তার সামনে একটু দূরত্ব রেখে বসে আছে। ওর দিকে তাকিয়ে হাসছে। ইয়ানা তাই দেখে রাগের গজগজ করতে করতে বলল, গভীর স্পর্শ মাই জুতা। এরপর থেকে যদি আমাকে ছুঁতে আসো তাহলে খুন করে ফেলবো। কোমরে রাখা রিভলভার হাতে নিতে গেলে নাই। আরাবি সেটা সামনে ধরে বলল, এটা করছিলে বউ? আর এসব কি সব ইংলিশ বলছো? তুমি যদি ভুলভাল ইংলিশ বলো তাহলে বাচ্চারা কি শিখবে? ইয়ানা আরাবি থেকে রিভলভারটা নেওয়ার চেষ্টা করছে আর বলছে, আর ওটা এক্ষুনি আমাকে ফেরত দাও, না হলে আমি কিন্তু। কিন্তু কিন্তু কি সুইট হার্ট? অসহ্য। আরাবি টুপ করে ইয়ানার গালে চুমু খেয়ে রিভলভার আঙুলের সাহায্যে ঘোরাতে ঘোরাতে বের হয়ে গেল। আর ইয়ানা গালে হাত দিয়ে অবাক চোখে আরাবির যাওয়ার পানে তাকিয়ে আছে। সন্ধ্যার সময় হলরুমে বসে আছে আসাদ খান। মাসুদ খানের শরীর খারাপ, তাই রুমেই শুয়ে আছে। মোহন চায়ের কাপে আসাদ খানের হাতে দিতে যাবে, ঠিক তখনই ছো মেরে ইনায়া চায়ের কাপটা নিয়ে নিল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, মামা, চায়ের মধ্যে কি আবার বিষ মিশিয়ে দিছেন নাকি? মোহন সবগুলো দাঁত বের করে বলল, না, পুতুল বউ চিনি আর চা পাতা দিচ্ছি। দুলাভাই তো বিষ দিয়ে কখনো চা খাই না, কখনো চা খাই নাই, কিন্তু দুলাভাই যদি বলে তাহলে আমি বানায় খাওয়াইতে পারি। আসাদ খান রাগে চোখে মোহনের দিকে তাকালো। ইনায়া তা দেখে হাসতে হাসতে বলল, মামা একদিন বানিয়ে খাওয়াইয়ে দেখবেন, আপনার প্রশংসায় ভরিয়ে দিচ্ছি। মোহন আসাদ খানের দিকে তাকিয়ে বলল, দুলাভাই আপনি কি বলেন, দিব নাকি? আসাদ খান বিড়বিড় করে বলল, মন তো চাই এই দুটোকে বিষের সাগরে চুবিয়ে মারি, কিন্তু এমন কোনো সাগর নেই, আফসোস। ইনায়ার ফোনে আননোন নাম্বার থেকে কল আসতে ইনায়া চায়ের কাপ মোহনের হাতে দিয়ে চলে গেল কল রিসিভ করতে। হ্যালো আপু, কে? আমি রাহা। ওই যে ওই দিন রেস্টুরেন্টে যে পরিচয় হলো। ইনায়া ঠোঁটে হাসি ঝুলিয়ে বলল, ও আচ্ছা, সেই পিচ্চি মেয়েটা। তো কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। রাহা এবার ইনিয়ে বিনিয়ে বলল, আপু, ইনান কোথায়? বাড়িতে। তুমি কোথায়? ও হ্যাঁ, তোমাকে তো বলতে ভুলে গেছি, আমি ম্যারিড। রাহা ভেবেছিল ইনায়ার সাথে একটু কথা বলবে, কিন্তু তার হলো ওই বিষণ্ণ মন নিয়ে বলল। ও আচ্ছা আপু। ইনায়া বিষয়টা বুঝতে পেরে মজার ছলে বলল, আমার সাথে কথা বলতে বুঝি ভালো লাগে না তোমার? তা না আপু, তো? কিছু না। আরো বেশ কিছুক্ষণ ইনায়া আর রাহা কথা বলল। কল কাটার আগে রাহা বলল, আচ্ছা আপু, আমি যদি তোমাকে মাঝে মাঝে কল করি তাহলে তুমি কি বিরক্ত হবে? ইনায়া মৃদু হেসে বলল,
না। সময় নদী স্রোতের মতো, একবার ভেসে গেলে আর ফিরে পাওয়া যায় না। সবকিছুই বদলায় মানুষ ও মুহূর্তে, তার সাথে বদলায় মানুষের অনুভূতিরাও। শুধু স্মৃতিগুলো জলের মতো বুকের গভীরে জমে থাকে। দেখতে দেখতে 3 মাস হয়ে গেছে। ইনানের পরীক্ষা শেষ হয়েছে আজকে 2 দিন হলো। আজকে রাত 9টায় তার ইতালির ফ্লাইট। একমাত্র বোনকে ছেড়ে সে কোথাও যাবে না, কিন্তু ইনায়ার শেষ কথা, তাকে আজকের ফ্লাইটে বাংলাদেশ ছাড়তে হবে। মন খারাপ করে নিজের রুমে বসে আছে ইনান। পাশে পড়ে আছে পাসপোর্ট, টিকিট আর লাগেজ গোছানো জামা কাপড়। কারো কণ্ঠস্বর কর্ণধার হতেই ইনান সামনে তাকিয়ে দেখলো ইনায়া দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাথে সাথে চোখ ফিরিয়ে নিল। ইনায়া ভাইয়ের অভিমানের রাগটা বুঝতে পেরে ক্ষীণ হাসলো। ইনানের অনুমতি আশা না করেই রুমের ভেতর প্রবেশ করে ভাইয়ের পাশে বসলো। পুরো রুম জুড়ে ছেয়ে গেল এক ধরনের পিনপতন নীরবতা। ইনায়া দীর্ঘ এক শ্বাস ফেলে নীরবতার রেশ কাটিয়ে বলল, বাবা মা হারানোর পর আমার একমাত্র বেঁচে থাকার সম্বল ছিলি তুই। বাবা মায়ের আদরের মেয়ে ছিলাম, কখনো কোনো কিছুর আজ আসতে দেয়নি। দুনিয়া কি জিনিস তা এই দুনিয়ার মানুষ কেমন হয় তার কোনো ধারণা ছিল না। তুই তো তখন ছোট ছিলি আরও। হুট করে একদিন বাড়িতে এসে দেখলাম চারিদিকে রক্ত আর বাবা মার নিথর দেহ পড়ে আছে ফ্লোরে। তুই ভয়ে আমাকে জড়িয়ে ধরলি, কিন্তু আমার ভয়, আমি তো তখন কাউকে পাও নাই জড়িয়ে ধরার মতো। মাথায় হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। কিছুদিন পর উকিল সাহেব আসে। তার কাছে শুনি বাবা সব সম্পত্তি আমার নামে করে দিয়েছে। হুট করেই এমন সিদ্ধান্ত? উকিল সাহেব জিজ্ঞাসা করতে বলছিল ও আবার ফিরে এসেছে আর এই সম্পত্তির জন্য আমার বাবা মাকে মেরে ফেলেছে। এবার হয়তো। ইনায়া চুপ হয়ে গেল। ইনায়াকে চুপ থাকতে দেখে ইনান প্রশ্ন করলো। এবার হয়তো কি আপু? ইনায়া উঠে দাঁড়ালো। দেওয়ালে ঝুলানো বাবা মায়ের যুগল তোলা ছবির ফ্রেমটা হাতে নিয়ে ছবির ওপর হাত বুলাতে বুলাতে বলল, তারপর বাবা আর কিছু বলে নাই, শুধু বলেছিল ইমার্জেন্সিভাবে সব করে দিতে, আর নির্দিষ্ট সময়ের আগে আমার কিছু হয়ে গেলে সম্পত্তি সরকারি ফান্ডে চলে যাবে। এরকমভাবেই উইল করা হয়েছিল। ইনায়া থামলো। চোখগুলো ঝাপসা হয়ে আসছে বারবার। ইনান বোনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ইনায়া আবার বলতে শুরু করলো, আব্বুর ধারণাই সত্যি হয়ে দাঁড়ালো। সম্পত্তির জন্য তাকেও শেষমেশ প্রাণ দিতে হলো। এতিম করে দিল আমাদের এই একটা মানুষ পৃথিবীতে। প্রথমে আব্বুকে তার বাবা মা থেকে তাকে এতিম করলো, আর সব শেষে আমাকে আর তোকে বাবা মা হারা করলো। বাবা মায়ের জানাজার পর যে যার মতো চলে গেল, আর রয়ে গেলাম তুই আর আমি এই মস্ত বড় বাড়িতে। তুই ভয় পেলে আমাকে জড়িয়ে ধরে রাখতিস, আর আমি ভয় পেলে নিজের ভিতর রেখে তোকে সান্ত্বনা দিয়েছি। দিন যত যাচ্ছিল তত ভাবছিলাম এর প্রতিশোধ আমি নিব। যে বা যারা আমার বাবা মাকে মেরে এতিম করেছে তাদের কাউকে ছাড়ব না। এই একটা ভাবনা আমাকে আমার মতন সহজ সরল একটা মেয়েকে আন্ডারওয়ার্ল্ডের সিক্রেট ব্ল্যাক মাফিয়াতে পরিণত করে দিল। ইনায়া আবার থামলো। পেছনে ঘুরে ইনানের মুখটা দেখলো। খুব স্বাভাবিক মুখাবয়ব। ইনায়া হালকা হাসলো, আবার বলতে শুরু করলো, আমি জানি আজ থেকে 1 বছর আগে একটা সিক্রেট মিশনের জন্য সেই কথা আমার ভাই জেনে যায়, কিন্তু কোনো এই বিষয়ে নিজে কোনো প্রশ্ন করেনি। কারণ আমি জানি আমার বোন খারাপ কোনো কাজ করতে পারে না, তাই প্রশ্ন করা বা জানার কোনো আগ্রহ আমার কোনোটাই ছিল না। কিন্তু আমি চাই আজকে এই মুহূর্ত তোর সবটা জানা দরকার। আজকে কেন আপু? থাক না এসব। ইনান চুপ থাকো, আমি তো বলছি শেষ করতে দাও। এরপর হয়তো আর তোমার সাথে আমার কথা বলার কোনো সুযোগ থাকলো না। ইনান কিছু বলতে যাবে, তার আগে ইনায়া হাতের ইশারায় থামিয়ে দিল। বললাম তো আমি শেষ করি, কথাগুলো বলা দরকার আছে। তারপরে আসলো মিতু, অসহায় একটা মেয়ে। কিভাবে আসলো, কেমনে আসলো, কোনোটাই তোর অজানা না। আমার আবার মনে হলো তুই ছাড়া আমার কেউ আছে যে আমাকে ভরসা দিচ্ছে, আমার মাথায় হাত রাখছে, কিন্তু এই জানোয়ারের বাচ্চারা সেটাও কেড়ে নিল।
সারাদিন পরিশ্রম ঝামেলার পর আমার একটা মানুষ নাই যে আমার কথা শুনবে, আমার মাথায় হাত রাখবে। কিন্তু তুই আমার অনেক ছোট হয়েও সব সময় চেষ্টা করেছিস আমি কিসে ভালো থাকবো, কি করলে ভালো থাকবো। আমি কখনো চাই নাই এই অল্প বয়সে তুই দুনিয়ার মার প্যাচ ঝামেলা পড়িস, তাই তোকে সব কিছু থেকে দূরে রেখেছি। আমি সবসময় চেষ্টা করেছি বাবা মায়ের উভয়ের ভালোবাসা দিয়ে তোকে আগলে রাখার চেষ্টা করেছি। কতটা পেরেছে তা আমি জানি না, কিন্তু সবসময় আমি চেষ্টা করেছি আসছি তোকে ভালো রাখার। আমি এসবের মধ্যে পেঁচিয়ে গেছি, এখন হয়তো মরতে হবে বা মারতে হবে। এই কুকুরের বাচ্চাগুলো আমার যখন ক্ষতি করতে পারবে না তখন তোর ক্ষতি করতে চাইবে। তোর অজান্তেই তোকে 2 বার মারার চেষ্টা করা হয়েছে, একবার আরবি বাঁচিয়ে দিয়েছে, একবার রাজ। ইনান বেশ অবাক হলো, মুখটা সামান্য কিছু হা হয়ে গেল। ইনায়া সেদিকে পাত্তা দিল না, নিজের মতো বলে যাচ্ছে। আমি চাই না এই মস্ত বড় একটা পৃথিবীতে আমার আপন মানুষ হারিয়ে আমি নিঃস্ব হয়ে যাই, তাই তোর সুরক্ষার জন্য আমি তোকে আমার থেকে দূরে পাঠাচ্ছি। ইনান এবার ইনায়ার হাত ধরে বলল। তাহলে আপু তুমিও আমার সাথে চলো। ইনায়া ইনানের হাত ছাড়িয়ে বলল। ধুর বোকা, আমার তো এখানে অনেক কাজ বাকি আছে। শুধু তোর জন্য আমি 3 মাস চুপ ছিলাম। মৃত্যুর খুনিরাও এখনো বাহিরে ঘুরছে, বাবা মায়ের খুনিরাও এখনো জীবিত, তাদের সাথে তো আমার হিসাব নিকাশ বাকি আছে। আপু তুমি কি জানো বাবা মাকে কে খুন করেছিল? ইনানের প্রশ্নে ইয়ানার চোখে মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি, কিন্তু ইনানের প্রশ্নটাকে সম্পূর্ণ উপেক্ষা করে বলল। আমি নতুন করে আবার উইল তৈরি করেছি। বাবা আমার নামে যে সম্পত্তি লিখে দিয়েছিল সবটা আমি তোর নামে লিখে দিয়েছি। কিন্তু আপু এসবের তো কোনো দরকার ছিল না। ছিল, দরকার ছিল। আমি চাই তুই বাবার মতন একজন সৎ মানুষ হ, পড়াশোনা শেষ কর, তোর যে প্রফেশনে যাওয়ার ইচ্ছা যাস, কিন্তু তার সাথে বাবার বিজনেসটাও সামনে এগিয়ে নিয়ে যাস। আর তুমি? ইনায়া ইনানের কথার উত্তর দিল না, আর কিছু বললও না। ঘড়ির কাঁটা 4টা ছুঁই ছুঁই। আর একটু পর না বের হলে ঢাকা শহরে জ্যাম আটকা পড়ে যাবে। ইনায়া ইনানকে তৈরি হতে বলে নিজের রুমে চলে গেল। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে ইনান, মনের মধ্যে নতুন এক ভয় বাসা বেঁধেছে। বারবার আপুর বলা কথাগুলো মনে পড়ছে, প্রথমে দাদু, তারপর আব্বু, আর এখন কি আপু। আব্বু যখন জানতে পেরেছিল এই সম্পত্তির জন্য তার প্রাণ যেতে পারে, তাই আগে থেকেই সব আপুর নামে করে দিয়েছিল। আচ্ছা, আবার কি সেই ঘটনার পুনরাবৃত্তি হতে যাচ্ছে, যার জন্য আপু আমাকে দেশের বাইরে পাঠায় দিচ্ছে। এক মনে অনেক কিছু ভাবছিল, তখনই ইয়ানা পিছন থেকে ইনানের ঘাড়ে হাত রাখতে ইনা সম্বিত ফিরে পায়। বোনকে জড়িয়ে ধরে কান্নারত কণ্ঠে বলে। আপু তুমিও আমার সাথে চলো। তোমার আর কারো মৃত্যুর প্রতিশোধ নিতে হবে না। তোমার যদি কিছু হয়ে যায় তখন আমার কি হবে? আমাকে কে দেখবে? ইনায়া ভাইয়ের মাথায় হাত রেখে বলল। তোকে দেখার জন্য মানুষ রাখা আছে। ইনান বোনের কথার কোনো মানে বুঝল না। ইনায়া ইনানকে ছেড়ে দূরে দাঁড়িয়ে থাকা রাহাকে সাথে করে নিয়ে আসলো। রাহা এখানে এসেছে, ইনান সেটা খেয়াল করেনি। ইনান যখন ইনায়ার দিকে তাকিয়ে প্রশ্ন করলো। আপু রাহা এখানে? ইনায়া কিছু বলতে যাবে, তার আগেই রাহা ইনানের বুকে ঝাঁপিয়ে পড়ে। ইনান 2 কদম পিছিয়ে যায়। ইনানের সামলে নিলেও রাহাকে জড়িয়ে ধরেছে। এটাই বেশ খানিকটা চমকে যায়। মেয়েটা কান্না করছে, তাকে জড়িয়ে ধরে কান্না করছে, কিন্তু কেন? এই প্রথম ইনানের এক অদ্ভুত অন্যরকম অনুভূতি ছুটে গেল। শরীর শিরা উপশিরা যেন তড়িৎ গতিতে বৈদ্যুতিক রেখা ছড়িয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পর রাহা নিজেই ইনানকে ছেড়ে দিয়ে টিস্যু দিয়ে নাক মুছে নিয়ে বলল, এখনো নাক টেনে টেনে কথা বলছে। ইনান বেশ মনোযোগ সহকারে রাহাকে দেখলো। ফর্সা মুখ, কান্না করার কারণে মুখ লাল হয়ে গেছে, চোখ মুখ ফোলা ফোলা লাগছে। ইনানের বুকের ভেতর হার্টবিট দ্রুত বিট করছে, মনে হচ্ছে এখনই বের হয়ে আসবে। ইনান শুকনো এক ঢুক গিলল আর মনে মনে বলল, ইনান এবার তুই শেষ। ইনান ইনায়ার কাছে আসলো। তোকে দেখার জন্য রেখে দিলাম। আমি জানি তুই এই সময়টা রাহার আবেগের বয়সের সাথে সাথে হয়তো এই ভালো লাগাটা নাও থাকতে পারে, আবার থাকতেও পারে, কিন্তু আমার বিশ্বাস ও সত্যিই তোকে ভালোবাসে। এটা কোনো আবেগ বা ভালো লাগা না। আমি চাচ্ছি না তোর এই সময় একজন আরেকজনের সাথে কথা বল।
আমি চাই তোরা তোদের ক্যারিয়ারের দিকে ফোকাস কর। সব শেষে যদি মনে হয় তোরা একে অপরের জন্য পারফেক্ট, তখন একটা সিদ্ধান্ত নিস। ইনান কিছু বলল না, রাহার দিকে তাকিয়ে শুধু মাথা ঝাঁকালো। সময় শেষ, এখন ভেতরে চলে যেতে হবে। আরবিও এসেছে। ইনান খেয়াল করেছে আরবি মানুষটা যত খারাপ হোক না কেন, কিন্তু তার বোনকে আগলে রাখে। সে হয়তো তার মৃত্যু অপর দোষীদের পক্ষে গিয়ে সব দোষগুলো মাটি চাপা দিয়েছে, তাদের সাপোর্ট করেছে, কিন্তু তার বোনকে সে সমস্ত কিছু থেকে আগলে রাখে। এটা তো অস্বীকার করতে পারে না। ইনান আরবির সামনে গিয়ে জড়িয়ে ধরলো। আরবি প্রস্তুত ছিল না, তারপরে মৃদু হেসে ইনানের পিঠে হাত রাখলো। ইনান আরবিকে জড়িয়ে ধরা অবস্থায় বলল, জানি না আপনাদের এই প্রলয়ের সম্পর্কে কখনো প্রণয় ঘটবে কিনা, বা এই সম্পর্কে ভবিষ্যতে কি রূপ নেবে সেটা একমাত্র আল্লাহ জানে। তারপরেও বলবো, আমার বোনের সমস্ত বিপদে আপদে আপনি তার ছায়া হয়ে পাশে থাকবেন। আমি ছাড়া ওর আর কেউ নাই। কথাগুলো বলে আরবিকে ছেড়ে রাজকে এসে জড়িয়ে ধরলো। ভাইয়া, আমি জানি তুমি সবসময় আপুর পাশে ছিলে, আছো আর ভবিষ্যতে থাকবে। তুমি নিজের আর আপুর খেয়াল রাখো। ইনান রাজকে ছেড়ে আবার ইনায়াকে জড়িয়ে ধরলো। কিছু বলল না, হয়তো নীরবতা অনেক কিছু বলে দিয়েছে। ইনান ইনায়াকে ছেড়ে কয়েক কদম ফেলতেই রাহা কান্নারত অবস্থায় জোরে করে বলল, এই ফাজিল ছেলে, শোনো, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। তুমি কিন্তু কোন মেয়ের দিকে চোখ তুলে তাকানো তো দূরে থাক, কারোর সাথে কথাই বলবে না। ইনান কিছু বলল না, পিছন ফিরেও চাইলো না, শুধু নিঃশব্দে হাসলো, যা রাহার চোখে পড়ল না। অন্যদিকে ইনানের যাওয়ার দিকে ঝাপসা চোখে তাকিয়ে আছে ইনায়া। মনে মনে ভাবছে এটাই হয়তো শেষ দেখা, শেষ বিদায়, তারপর হয়তো আর দেখা হবে না। মধ্যরাত, বাহিরে ঝুম বৃষ্টি, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। হামিদ শেখ গভীর ঘুমে আচ্ছন্ন, আর তার সামনে সোফায় পায়ের ওপর পা তুলে বসে আছে ইনায়া। ঘুমের ঘুরেও বারবার হামিদ শেখের মনে হচ্ছে তার কেউ গভীর মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করছে। তাই সে ঝট করে চোখ মেলে। বাহিরে ঝড়ো হাওয়ার সাথে তুমুল বেগে বৃষ্টি নামছে, আর তার সাথে থেকে মেঘের গর্জন আর বিদ্যুৎ চমকানো আলো। আর সেই আলো ঘরে পড়তেই হামিদ শেখের চোখ যায় সামনে বসা রমণীর দিকে। এক লাফে শোয়া থেকে উঠে বসে। এই ঠান্ডা বৃষ্টির মধ্যেও কেমন যেন ঘামতে শুরু করে হামিদ শেখ। থরথর করে কাঁপছে। প্রথমে চোখের ভুল মনে করে দুই এক চোখ হাত দিয়ে ডলে নিয়ে ফের চোখ মেলে। ইনায়া এবার নড়চড়ে বসলো, তারপর তার মুখের হাসি প্রশস্ত করে বলল, স্বপ্ন না, স্বপ্ন না যে ঘুম ভাঙলে আর আমি স্বপ্নের তলে হারিয়ে গেলাম, এটা বাস্তব। তাই চোখ মিলে থেকে ঘুমের রেশ কাটিয়ে চোখ মিলে চান চাচা যান। ইনায়ের মুখে চাচা যান শুনে হামিদ শেখ যেন বড়সড় একটা ঝটকা খেলো। কোনো মতে তোতলাতে তোতলাতে বলল, চাচা চাচা যান? কে তোমার চাচা যান? আর মাঝরাতে আমার বাড়িতে আমার বেডরুমে কি করছো? কি করে ঢুকলে তুমি আমার বাড়ি? এখনই বের হয়ে যাও। আরে কুল কুল চাচা যান, এত হাইপার হচ্ছেন কেন? হিসাব মতে এটা আমার দাদুর বাড়ি, কিন্তু যাই হোক, সেটা তো সে আপনাকে দান করে দিয়েছিল। কিন্তু আপনি এই বাড়িটা নিয়েও ক্ষান্ত হন নাই? কি অদ্ভুত! ইনায়ের কথাটা যেন বিস্ফোরণের মতো মনে হলো হামিদ শেখের। ইনায়ের চোখে মুখে ফুটে উঠল রহস্যময় হাসি। হামিদ শেখ যেন তত্তর করে ঘামছে। বাহিরে যেন আরো তুমুল বেগে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। ইনায়া এবার ঠান্ডা কণ্ঠে গম্ভীরভাবে বলল, কেন মারলেন আমার দাদাকে? কি দোষ ছিল আমাদের যে ছোট বয়সে বাবা মাকে খুন করে আমাদের এতিম করলেন? কেন করলেন? ইনায়ার প্রশ্নে হামিদ শেখের চোখে ছানা বড়া হয়ে গেছে। বারবার ডান হাতের বাহু দিয়ে কপালে আসা বিন্দু বিন্দু ঘাম মুছছে। তারপরও হামিদ শেখ বহু কষ্টে বলল, কি বলছো মা? আমি কেন তোমার দাদু, বাবা, মাকে খুন করতে যাব? তোমার কোথাও ভুল ধারণা হচ্ছে মা। আর তুমি কোন প্রমাণের ভিত্তিতে এসব কথা বলছো? ইনায়া হামিদ শেখের কথার উত্তর না দিয়ে হালকা হাসলো, তারপর জোরে করে বলল, রাজ, জানোয়ারটাকে ভিতরে নিয়ে আসো। রাজ ভেতরে আসতেই ইনায়ার ঘাড় ঘুরিয়ে রাজের সাথে আসা মধ্যবয়স্ক এক লোককে দেখে নিল। তারপর সামনের দিকে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো হামিদ শেখের মুখাবয়বে ভয়ঙ্কর পরিণতি। ইনায়া তা দেখে মৃদু হাসলো। হামিদ শেখ আগত লোকটির দিকে তাকিয়ে বলল, তুমি এখানে? লোকটি হামিদ শেখকে কিছু না বলে ইনায়ার দিকে করুণ চোখে তাকালো, তারপর ধীর গলায় বলল, ম্যাম, আমি তো সব বলে দিয়েছি, এবার আমাকে ছেড়ে দিন। প্রায় 1 মাস ধরে ঘরে ফিরি না। বউ বস্তা হয়তো আমাকে নিয়ে চিন্তা করছে। লোকটির কথা শুনে ইনায়া যেন বেশ মজা পেল। হুহা করে হেসে বলল,
তাই তো রাজ, এক কাজ কর, ওকে তুমি দিয়ে আসো। দেখবে আজকের পর থেকে ওর বউ বাচ্চার আর ওর জন্য চিন্তা করবে না। ওকে ম্যাম। লোকটি খুশি হলো, কিন্তু বেশিক্ষণ এই খুশি থাকলো না। বুকের দিকে তাকিয়ে দেখলো রক্ত চুয়ে চুয়ে গড়িয়ে পড়ছে। লোকটি একবার ইনায়ার দিকে তাকাচ্ছে তো আর একবার নিচের বুকের দিকে তাকাচ্ছে। ইনায়া ফের হালকা হেসে, আমার বাবা মায়ের খুনের সাথে যারা সরাসরি বা এইসব কথা জেনেও শুনেও ছিল, তারা সবাই অপরাধী। তাই তাদের কারো বাঁচার অধিকার নেই। তোর দলের সবাই শেষ, তাহলে তুই কেন বেঁচে থাকবি? আর একটু পরে এটাকেও পাঠাচ্ছি, তারপরে সবগুলো একসাথে মিলে আবার 2 নম্বরি ব্যবসা, যত আকাম কুকাম আছে সেগুলো করিস। কথাগুলো বলে তারপর রাজের উদ্দেশ্যে বলল, নিয়ে যাও এই মালটাকে, ফেলে আসো ওর বাড়ির সামনে। ওকে ম্যাম। এই সব কিছু এতক্ষণ হামিদ শেখ দেখছিল। তার চোখে মুখে ফুটে উঠে আতঙ্ক। তার সাথে খেলা করছে মৃত্যুর ভয়। খাট থেকে নেমে আসলো নিচে, সরাসরি ইনায়ার পায়ের কাছে এসে পা ধরে বসে পড়লো। আমাকে ছেড়ে দেও ইনায়া, আমি তো সম্পর্কে তোমার চাচা হই। ইনায়া হামিদ শেখের কথা শুনে অট্টহাসিতে মেতে উঠলো। হামিদ শেখ ছলো ছলো চোখে ইনায়ার মুখে হাসির দিকে তাকিয়ে আছে। ইনায়া হামিদ শেখকে লাথি দিয়ে ফেলা দিল। তারপর তার বুকের ওপরে একটা পা রেখে শক্ত করে চেপে ধরলো। হামিদ শেখের বুকে লেগেছে। সে 2 হাত দিয়ে ইনায়ার পা সরানোর ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না। আমার বাবা হয়তো বাঁচার জন্য এরকম আহাজারি করেছিল, ছেড়েছিলি তাকে, বাঁচতে দিয়েছিলি। আমার মা, সে চলে আসতে, তাকেও মেরে ফেলেছিলি। তখন একবারও আমাদের কথা মনে নাই? আমরা যে এতিম হয়ে যাব, আমরা কিভাবে বড় হব, তখন তোর মনে ছিল না? আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেও মা। আমি তোমার কাছে আমার প্রাণ ভিক্ষা চাইছি, আমাকে আমার প্রাণ ভিক্ষা দেও। ইনায়ার হাসি যেন চওড়া হলো, আরো বলল, আচ্ছা, আপনি হয়তো মনে মনে ভাবছেন এসব খবর আমি কিভাবে জানলাম। আমি জানি আপনার মনে এই প্রশ্নটা বারবার ঘুরছে। যাই হোক, মৃত্যু পথযাত্রীর ইচ্ছা তো অপূর্ণ রাখা যায় না। শুনুন তাহলে, প্রায় 4 মাস আগে, মানে আপনার ছেলের সাথে আমার বিয়ে হওয়ার কিছুদিন আগে, আমি স্টোর রুমে গিয়েছিলাম কোনো একটা কাজে। হুট করে চোখে পড়লো পুরনো একটা স্টিলের বক্স দিকে, অনেকটা জং ধরে গিয়েছিল। বক্সটা খুলে আমার দাদুর অনেক কিছু পেলাম। সেখানে অনেক পুরনো একটা ডায়েরি ছিল, তাতে তার জীবনের অধিকাংশ কাহিনী লেখা ছিল, আর সেই কাহিনীর মধ্যে আপনাকে নিয়েও লেখা ছিল। তারপরে পেলাম আপনাদের 3 জনের একটা অনেক আগের ছবি, পেলাম কিছু ডকুমেন্ট। হুট করে একদিন আপনাদের বাড়ি আসলাম তুর্জয়ের কাছে, কিন্তু হল রুমে আপনাদেরকে দেখে আর আপনাদের কিছু কথা শুনে অনেক কিছু ক্লিয়ার হলো। আপনারা আপনাদের কথায় এতটাই বিভোর ছিলেন যে সদর দরজা থেকে কেউ একজন এসে ঘুরে গেল সেটাও খেয়াল করলেন না। আপনাদের মুখ আর পুরনো ছবি মিলিয়ে দেখলাম আপনি সেই। তারপর নিতে শুরু করলাম, আপনার খোঁজ খবর নিতে শুরু করলাম, সব পেয়েও গেলাম। অনেক আগে সব জেনেছি, প্রায় 3 মাস আগেই। এখন হয়তো ভাবছেন এতদিন তাহলে চুপচাপ ছিলাম কেন? কারণ আপনি তো মানুষ না, অমানুষ। আমার ছোট্ট একটা উইকনেস ছিল, সেটাকেই দূরে সরানোর দরকার ছিল, তাই চুপচাপ ছিলাম। কারণ আপনি কোনোভাবে একবার আজ পেলে আমার ক্ষতি করতে না পারলেও আমার ভাইয়ের ক্ষতি করার জন্য উনি উঠে পড়ে লাগতেন। হামিদ শেখ হা করে ইনায়ার কথাগুলো শুনছিল। কি বলবে কিছুই বুঝতে পারছে না। এতটুকু বুঝে গেছে এই মেয়ে আজকে তাকে না মেরে ক্ষান্ত হবে না। হামিদ শেখ আশেপাশে তাকাচ্ছে, চোখে পড়লো সেন্টার টেবিলে রাখা ফুলদানিটার ওপর। ইনায়া যখন হামিদ শেখের দিকে তাকিয়ে কথা বলছিল, হামিদ শেখ কৌশল করে হাতটা একটু লম্বা করে ফুলদানিটা হাতে নিয়ে যে ইনায়ার মাথায় মারতে যাবে, তখনই হাতে গুলি লেগে সেটা পড়ে গেল। গুলির শব্দে ইনায়া কিছুটা চমকে উঠলো। সামনে তাকালো, দেখলো হামিদ শেখের হাত দিয়ে রক্ত ঝরছে আর ফুলদানিটা পড়ে আছে নিচে। কি হতে যাচ্ছিল সেটা ভাবলো, হয়তো সামান্য কপাল ফেটে রক্ত পড়তো, এছাড়া আর বেশি কিছু হতো না। কিন্তু গুলি ছুড়লো কে, এটা ভাবতে দরজার দিকে তাকাতেই দেখলো আরাবি 2 হাত খুঁজে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইনায়া কিছু বলতে যাবে, তার আগেই আরাবি বলল, সুইট হার্ট, খুন খারাপি করতে এসে এতটা ভাবুক হলে হয়?
চোখ কান খোলা রাখতে হয়, তা না হলে কে কখন আক্রমণ করে বসে। আর যাই হোক, এই আরবি থাকতে তার বউয়ের দিকে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। শেষের কথাটা আরবির বেশ একটা ভাব নিয়ে বলল। ইনায়া আরবিকে বলল, আপনি এখানে আমাকে ফলো করছেন? তুমি যা ভাবো সুইট হার্ট। ইনায়া আর আরবির সাথে কথা বাড়ালো না, হামিদ শেখের দিকে তাকিয়ে বলল, আপনার মনে হয় মরার খুব তাড়া চাচা যান, তাই আপনার ইচ্ছাকে আমি সম্মান করি। আপনাকে আমি তাড়াতাড়ি সেই মৃত্যু নামক উপহার দিব। আলবিদা চাচা যান, ভালো থাকবেন উপরে গিয়ে। কথাগুলো বলা শেষ না হতেই পরপর 4টা গুলি করলো বুক বরাবর। ইনায়ের চোখ দিয়ে পানি পড়ছে। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, সোজা বের হয়ে গেল। ইনায়ের পিছে পিছে আরবিও বের হতে নিল, কিন্তু দরজায় বেজে তার জ্যাকেট থাকা চেইনটা খুলে পড়লো। আরবি সেদিকে পাত্তা না দিয়ে দ্রুত বের হয়ে গেল। ইনায়া গাড়িতে উঠতে বসতেই আরবি তাকে টেনে পাশের সিটে বসায় দিয়ে সেই ড্রাইভিং সিটে বসলো। এতে করে ইনায়ার আজকে আর আরবির ওপর কোনো রিয়েক্ট করলো না। বাহিরে বৃষ্টির জন্য দুজনের একটু ভিজে গেছে, কিন্তু সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। ইনায়া সামনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পানি গাল বেয়ে পড়ছে। আরবি আজকে ইয়ানাকে আর কিছু বলল না। কিছুক্ষণ পর গাড়ি থামলো, ফলে ইয়ানা সামনে তাকিয়ে দেখলো তাদের বাড়িতে এসেছে। আরবি গাড়ি থামিয়েছে। ইনায়া আরবিকে দিকে তাকিয়ে বলল, সুইট হার্ট, আমি জানি তোমার মনের উপর দিয়ে আজকে কি যাচ্ছে, তাই তোমাকে আজকে আমি এখানেই নিয়ে আসলাম। ইনায়া আর কিছু বলল না, গাড়ি থেকে নেমে সোজা বাড়িতে ঢুকে পড়লো। আরবিও গাড়ির গ্যারেজে রেখে বাড়ির ভেতর প্রবেশ করলো। সারা রাতের ঝড় বৃষ্টির মাতম শেষে আকাশ এখন একদম নির্মল ও স্বচ্ছ। পূর্ব দিগন্তে লুকিয়ে থাকা সূর্য তার সোনালী রশ্মি ছড়িয়ে দিয়ে চারপাশে এক অপার্থিব শোভা এনে দিয়েছে। মনে হচ্ছে প্রকৃতিও যেন হেসে উঠেছে নতুন দিনের আলোয়। প্রায় 4 মাস পর তুর্জয় আজকে বাংলাদেশে ফিরেছে। টানটান উত্তেজনা কাজ করছে তুর্জয়ের মনে। কানাডা বসেই সব প্ল্যানিং করা শেষ, কিভাবে আরবির থেকে প্রতিশোধ নিয়ে ইয়ানাকে নিজের করে নিবে। নানা ভাবনা চিন্তার মধ্যে গাড়ি নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করলো, কিন্তু অদ্ভুত বাড়ির গেটে দারোয়ান নাই। আবার ভাবলো হয়তো ছুটিতে গেছে। তুর্জয় বাড়ির ভেতর প্রবেশ করে দেখলো ড্রয়িং রুম ফাঁকা। হাত ঘড়ি দেখে দিল, সময় 11টা বেজে 47 মিনিট। এই সময় তো বাবা এখানেই বসে থাকে। আজকে নেই যে হয়তো শরীর খারাপ বা ঘুমাচ্ছে। এসব ভাবতে ভাবতে তুর্জয় হামিদ শেখের রুমে গিয়ে যেন বড়সড় একটা শক খেলো। ফ্লোরে পড়ে আছে বাবার রক্তাক্ত দেহ, চারিদিকে গড়িয়ে পড়া রক্তগুলো যেন শুকিয়ে গেছে। আশপাশ চোখ বোলাতে নজর গেল মোটা এক ধরনের জ্যাকেটের চেনের দিকে। সেটা হাতে বাড়িয়ে তুলে নিল। কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকে পকেটে ভরে নিল। ছুটে গেল বাবার দিকে, বাবাকে জড়িয়ে ধরে গগন বিদারী চিৎকার দিল তুর্জয়। হামিদ শেখকে জড়িয়ে ধরা অবস্থায় তুর্জয় বলল, তোমাকে শুয়ে কথা দিচ্ছি বাবা, যে তোমাকে খুন করেছে তাকে আমি নিজের হাতে খুন করে তোমার হত্যার প্রতিশোধ নেব। তুর্জয়ের বাড়িতে চেনা জানা পরিচিত অনেক মানুষের ভিড় জমেছে। তার সাথে সাথে আগমন হয়েছে ইয়ানারও। আরবি আসে নাই। এক বয়স্ক লোক তুর্জয়কে ধরে সান্ত্বনা দিচ্ছে। ইয়ানা তুর্জয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে তুর্জয়ের ঘাড়ে হাত রাখতেই তুর্জয় পেছনে ফিরে তাকালো। এই সময় ইয়ানাকে দেখে এখনো দেখে যাচ্ছে। তুর্জয় একটু হলেও ভরসা পেয়েছে। তুর্জয় ইয়ানার হাত ধরে ভাঙা গলায় বলল, কি অপরাধ ছিল আমার সহজ সরল বাবার, যার জন্য তাকে খুন হতে হলো? তুর্জয়ের মুখে সহজ সরল কথা শুনে ইয়ানা মনে মনে বলল, আহা, একজন নাটকবাজ মরে গেছে কিন্তু আরেকজনকে রেখে গেছে। পরপর 3টা মানুষকে খুন করে বসে আছে, তারপরে বলে সহজ সরল। কিন্তু ইয়ানা তুর্জয়কে মুখে বলল আরেক কথা। ভালো মানুষের শত্রু বেশি দুর্জয়। যার কর্মফল তার ভোগ করতে হয়। তুমি ভেবো না এসব নিয়ে, জানাজার জন্য দেরি হয়ে যাচ্ছে। তুর্জয় আর কথা বলালো না। জানাজার জন্য সবাই বের হয়ে গেল। পেছনে রয়ে গেল ইয়ানা। খান ভিলার হলরুমে বসে আছে আসাদ খান ও মাসুদ খান। ইয়ানা বাড়ির ভেতর প্রবেশ করতেই মাসুদ খান খেপে গিয়ে বলল, কাল নাগিনী একটা। এর ছায়া যেদিন থেকে এই বাড়ির ওপর পড়েছে সেদিন থেকেই সব ধ্বংস হয়ে শুরু হয়েছে। আমি তো নিজে স্বয়ং ধ্বংস, তো যেখানে যাব সেখানে তো ধ্বংসের তাণ্ডব চালাবই চাচা শ্বশুর মশাই। মৃদু হেসে কথাটা বলল ইয়ানা। তার পরিপ্রেক্ষিতে মাসুদ খান বলল, ভাইজান, তুমি কিছু একটা করবে নাকি আমি করব? আমি আর নিতে পারছি না। প্রতিনিয়ত আমার ছেলে খুনি আমার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, আর আমি তার একটা চুল ছিঁড়তে পারছি না। আসাদ খান একটু ঝেড়ে কেশে বলল, এতদিন যেহেতু সবর করেছিস আর কিছুদিন সবর কর।
দেখবি সাপও মরবে আর লাঠিও ভাঙে নাই। এই 3-4 মাসে এই এক কথা শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গেছে। এবার তুমি কিছু করবে নাকি আমি? কে কি করবে শুনি? পেছন থেকে কথাটি বলল আরাবি। মাসুদ খান এবার দমে গেল না, আরো চওড়া হয়ে বলল, আমি করব। এই মেয়েকে আমিই খুন করব। খুন করে আমি আমার ছেলের আত্মহত্যার প্রতিশোধ নেব। আচ্ছা, আমিও দেখি আমি থাকতে আমার বইয়ের দিকে একটা ফুলের টোকা কে দেয়। ইয়ানা এতক্ষণ বেশ মনোযোগ সহকারে বসে থেকে এদের কথোপকথন শুনছিল। এবার বেশ ঝাড়া গলায় বলল, আমি এই বাড়িতে থাকার জন্য আসি নাই, আমার কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিতে এসেছিলাম। আর আপনাদের মতন খুনি ধর্ষকদের সাথে এতদিন ছিলাম বাধ্য হয়ে, এখন আর থাকার প্রয়োজন পড়ছে না। কথাগুলো বলে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না ইয়ানা। আরাবিরও ইয়ানার পেছন পেছন গেল। কি করতে চাইছো তুমি? কই কিছু না তো। হুট করে তাহলে এই বাড়ি ছাড়ার সিদ্ধান্ত? এই বাড়িতে আমি স্বইচ্ছায় কখনোই থাকতে আসি নাই, আর না আমি এই বিয়েটা মানি। আমাকে জোর করে বিয়ে করা হয়েছে। ইয়ানার কথা শুনে আরাবি উচ্চ শব্দে হেসে উঠল, বলল, জোর করে? তোমাকে না জানিয়ে হয়তো কোর্ট ম্যারেজ করেছি, বাট ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে যে সম্পূর্ণ তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে এটা তুমি বলিও না সুইটহার্ট। ইয়ানা নিশ্চুপ। আরাবি আবার বলল, সুইটহার্ট, আমি মানছি আমি খারাপ, আমি ভুল করেছি। তোমার ফ্রেন্ডের রেপিস্ট ও খুনিদের সাহায্য করেছি, সেটা করেছি আমার ফ্রেন্ড বা ভাইয়ের কর্তব্য থেকে। তুমিও তো তাদের খুন করেছো, আমি কি তোমাকে কিছু বলেছি? ইয়ানা এবার নিশ্চুপ। আরাবির এবার ইয়ানাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, সুইটহার্ট, আমি না তোমাকে অসম্ভব পরিমাণের ভালোবাসি। মানুষ নাকি কোনো রাস্তা দিয়ে প্রতিদিন গেলে সেই রাস্তায় থাকা কুকুরের প্রতিও মায়া কাজ করে, আর আমি তো এক ছাদের নিচে থাকছি। আমার জন্য কি তোমার একটুও মায়া হয়নি? একটুও কি আমাকে ভালোবাসতে পারোনি? ইয়ানা আরাবিকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে নিয়ে কাটকাট কণ্ঠে বলল, না, তোমার মতো নিকৃষ্ট মানুষের জন্য আমার একটুও মায়া নেই। পারি নাই তোমাকে ভালোবাসতে। তোমার মতন মানুষকে শুধু ঘৃণা করা যায়, ঘৃণা। শুনলে তো মিস্টার আফনান আরাবি খান, শুধু ঘৃণা করা যায়। আরাবি ইয়ানার চোখের দিকে নিষ্পলকভাবে তাকিয়েছিল। ইয়ানা দ্রুতই আরাবির থেকে চোখ ফিরিয়ে নিল। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বের হয়ে আসলো ইয়ানা। হলরুমে আসতেই মোহন ইয়ানাকে বাধা দিয়ে বলল, ও পুতুল বউ, পুতুল বউ, তুমি খাইয়া না। আমার তো তোমার সাথে গল্প করতে করতে অভ্যাস হয়ে গেছে। সবাই আমারে বোকা শোকা পাইয়া মদন কইতো, কত কি কইয়া আমার কথা বানানো শোনাইছে, কিন্তু তুমি কোনো দিন আমারে বেশি কথা কও নাই। পুতুল বউ, তুমি যাইও না। মামা সামনে থেকে সরেন। আমি সরবো না। পুতুল বউ, আমি তোমারে যাইতে দিব না। ওরে যাইতে দাও মামা, ও যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছে এখানে থাকবে না, সেখানে তাকে জোর করে রাখার মানে হয় না। পেছন থেকে কথাটি বলল আরাবি। মোহন বলল, কিন্তু বাগ্নে, কোনো কিন্তু না মামা, যে থাকতে চায় না তাকে জোর করে ধরে রাখা যায় না। মোহন আর কিছু বলল না। ইয়ানা সোজা বের হয়ে গেল। আসাদ খান আর মাসুদ খান বেশ খুশি হলো। মাসুদ খান ভাবছে এবার যে করেই হোক এই মেয়েটাকে খুন করে ছেলের হত্যার প্রতিশোধ নেবে। অন্যদিকে আরাবি নিজের রুমে চলে গেল। ঘড়ির কাঁটা রাত 10টা ছুঁই ছুঁই। সম্পূর্ণ বাড়ি ফাঁকা। তুর্জয় নিজের রুমে একা বসে আছে, চোখ মুখ লাল হয়ে ফুলে আছে। হাতে তুলে নিল সেই মোটা চেইন জাতীয় বস্তুটাকে। ভালো করে দেখে মনে করলো এটা বেশিরভাগ আরাবির জ্যাকেটে দেখেছে। রাগে ক্ষিপ্ত হয়ে চেইনটা শক্ত করে মুষ্টিবদ্ধ করলো, তারপর বিড়বিড় করে বলল, আজকে রাতটাই তোর শেষ রাত আরাবি। আর তারপর না থাকবি তুই, আর না থাকবে তোর নাম বা অস্তিত্ব। তুর্জয় হাসছে, খুব হাসছে। হাসতে হাসতে আবার বলল, প্রথমে আমার থেকে আমার ভালোবাসাকে কেড়ে নিয়েছিস, তারপর আমার বাবাকে প্রাণে মেরে দিলি। এবার দেখ আমি তোর থেকে তোকেই নিয়ে নিব, তারপর ফিরিয়ে আনবো আমি আমার ভালোবাসাকে। উন্মাদের মতো একের পর এক বকে যাচ্ছে তুর্জয়। ইতালির বোলোনিয়া শহরে অবস্থান করছে ইনান। বারবার চোখের সামনে ভেসে উঠেছে রাহার কান্না ভেজা মুখশ্রী। আর তা মনে হতেই ইনানের মন যেন পুলকিত হচ্ছে। প্রথমবার কোনো এক মেয়ে তাকে জড়িয়ে ধরেছে, এই যেন এক অন্যরকম অনুভূতি। ইনান যতবারই চোখ বন্ধ করছে ততবারই যেন সেই সব জীবন্ত হয়ে ধরা দিচ্ছে ইনানের কাছে। ইনান বিড়বিড় করে বলল, ধ্যাত, দেশে থাকতে কিছুই বুঝলাম না, আর দূর দেশে পাড়ি জমানোর পর দেখি এই মেয়ে আমাকে আচ্ছা করে জ্বালিয়ে মারছে।
অন্যদিকে রাহা বই খুলে আনমনে ভেবে যাচ্ছে ইনানের কথা। হুট করেই ভাবনায় আসলো। আচ্ছা, যে ছেলে দেশে থাকতে আমাকে পাত্তা দিল না, দেখেও দেখলো না, সে যদি সেখানে অন্য মেয়ের সাথে না। রাহার জোরে না বলে চিল্লানির শব্দ শুনে রাহার মা দ্রুত ঘর থেকে বের হয়ে আসলেন। মেয়ের সামনে দাঁড়িয়ে বলল, কি সমস্যা তোর? ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? তুই কি ভেবে নিয়েছিস পড়াশোনা করবি না? তোর ফাঁকিবাজির জন্য আমি তোকে পড়া রুম থেকে এনে এই হল রুমে বসিয়েছি, আর তুই এখানেও না করে চিল্লাচ্ছিস? রাহা মায়ের দিকে কাচুমাচু করে তাকিয়ে বলল, সরি মা, আর হবে না। আমি তোমাকে প্রমিস করছি, এখন থেকে খুব মনোযোগ সহকারে পড়ব। রাহার মা মেয়ের কথাটা আমলে নিল না, আবার রান্নাঘরে চলে গেল। আরবি নিজের রুমে বসে আছে। নিজের জীবন নিয়ে আজকে নিজের কাছে যেন ঘৃণা লাগছে। সবকিছু যেন এলোমেলো হয়ে গেছে। নানা ধরনের ভাবনা চিন্তার মধ্যে আরবির ফোন বেজে উঠল। কল রিসিভ করতে ওপাশ থেকে যা শুনলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না আরবি। কল কাটতে আরবি বিড়বিড় করে বলল, সুইট হার্ট, কাজটা তুমি ঠিক করোনি। এর মাসুল তোমাকে দিতে হবে। তোমাকে ভালোবাসি বলে তোমার সব অন্যায় মুখ বুঝে সহ্য করবো এমনও না। হাইওয়ের রাস্তা ধরে একের পর এক কালো রঙের গাড়ি ছুটছে। আরবি হাই স্পিডে গাড়ি চালাচ্ছে। বারবার চোখের সামনে ভেসে উঠেছে নিলয়ের রক্তাক্ত দেহ। গতরাতে সোহেলের কল পেতে আরবি হুমড়ি তুমড়ি খেয়ে বাড়ি থেকে বের হয়ে বাড়ি আসে। নিলয় নিচে পড়ে আছে, গলায় ছুরি চালানো হয়েছে। একদিকে শখের নারী, আর একদিকে তার শখের বন্ধুত্ব। সব শেষ হয়ে গেল। তার মাফিয়া জীবনে করা সমস্ত পাপের শাস্তি যেন এখন গড়ে পড়ছে। ভেতরে ভেতরে আরবি শেষ হয়ে গেলেও ওপর দিয়ে নিজেকে বেশ শক্ত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গভীর কণ্ঠে আরবি নীলকে প্রশ্ন করলো, তোমরা কোথায় ছিলে? স্যার, ম্যাম তো চুপচাপ হয়ে গিয়েছিল। আমরা ভেবেছিলাম 3-4 মাস হয়ে গিয়েছে, সব শান্ত হয়ে গেছে। ম্যামও হয়তো সব ভুলে গেছে, তাই আমরা আগের মতোই? কথাটা অনেকটা জোরে বলল আরবি। উপস্থিত সবাই চমকে গেল। নিলয়ের জানাজার ব্যবস্থা করা, আর এখন থেকে আগামী 24 ঘন্টার মধ্যে যদি আমার ভাইয়ের জীবিত অবস্থার আপডেট না পাই তাহলে সবগুলোর গণজানাজার ব্যবস্থা করব। মাইন্ড ইট। সারা রাত ভর খবর নিয়ে ভোরের দিকে জানা যায় শহর থেকে বেশ কিছুটা দূরে ইনায়া রাজীবকে ধরে নিয়ে সেখানে রেখেছে। আর তারপরে আরবি বের হয়ে যায় তার সম্পূর্ণ মাফিয়া রূপে। আকাশে এই জাঁকজমক রোদ, আবার এই মেঘলা মাঝ রাস্তায় দড়ি নিয়ে বেঁধে হাঁটু মুড়ে বসিয়ে রেখেছে রাজীবকে। ঠোঁটের কার্নিশ বেয়ে রক্ত শুকিয়ে কালছিটে হয়ে গেছে। জায়গায় জায়গায় আঘাতের চিহ্ন। চোখ মুখ শুকিয়ে ক্লান্তির ছাপ এসে ধরা দিয়েছে। রাজীবের সামনে দাঁড়িয়ে আছে রাজীব ভাঙা গলায় বলল, প্লিজ আজ আমাকে ছেড়ে দাও। আমি বাঁচতে চাই, বাকি সবার মতো মরতে চাই না। তুমি আমাকে ছেড়ে দাও, আমি কথা দিচ্ছি। তোমাকে আমি অনেক দূরে চলে যাব। না কখনো জানতে পারবে না এই কথা। রাজ ক্ষীণ হাসলো, তারপর জবাবে বলল। রাজীব নির্বাক চোখে তাকিয়ে আছে। এইসব দেখে অবশ্য রাজের কখনো মায়া হয় নাই। রাজীবের থেকে বেশ খানিকটা দূরে গিয়ে কাউকে ফোন করলো। কিছু একটা বলে কল কাট করে আবার আগের জায়গায় এসে দাঁড়িয়ে পড়লো। একটা ছেলেকে খুন করার পরেও চুপচাপ ছিল মাসুদ খান, কিন্তু আর একটা ছেলেকে যখন ধরে নিয়ে গেছে আর সেই ছেলে যখন মৃত্যুর মুখে, তখন আর মাসুদ খান চুপ থাকতে পারে নাই। আলমারি থেকে নিজের রিভলভার নিয়ে বের হয়ে আসলেন। মাসুদ খানকে হন্তদন্ত হয়ে বের হতে দেখে আসাদ খানও তার পিছু বের হয়ে আসেন। মাসুদ খানের সাথে সেও গাড়িতে উঠে বসেন। অন্যদিকে তুর্জয় আরবির কোথায় আছে সে সব ইনফরমেশন নিয়ে বের হয়ে গেছে। আকাশ এখন সম্পূর্ণ মেঘলা। পরপর সিরিয়ালে বেশ কয়েকটা সাদা রঙের গাড়ি এসে দাঁড়ালো। রাজ দ্রুত প্রথম গাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে দরজা খুলে দিতেই বের হয়ে আসলো ইয়ানা। সম্পূর্ণ শরীর ব্ল্যাক ড্রেসে আবৃত। ইয়ানা রাজকে বলল, কত দূর? গুড। ইয়ানা ভ্রু কুঁচকে বলল, কিন্তু ইয়ানা হালকা হেসে বলল, আমার কিছু হবে না রাজ। আর তার চেয়ে বড় কথা, আমাদের কাজটাই এমন, এখানে বাঁচলে বাঁচার মতন বাঁচতে হবে। আর তার জন্য লড়াই করে হলেও, তা না হলে খুব সহজেই পতন হবে। আমি যদি এখন মরেও যাই তাও আমার কোনো আফসোস থাকবে না। ইয়ানার কথার মধ্যে বেশ খানিকটা দূরত্ব রেখে আরবির গাড়ি এসে থামলো।
তার পিছে লাইন ধরে বাকি গাড়িগুলো থেমে গেছে। এতক্ষণে ইয়ানার পিছে এসে দাঁড়িয়েছে ইয়ানার গার্ডরা। রাজীবের পেছনে দাঁড়িয়ে আছে রাজ, আর তার সাথে দাঁড়িয়ে আছে ইয়ানা। আরাবি গাড়ি থেকে নামতেই পরপর ওর দলের লোকরা সব নেমে গেছে। রাজীব আরাবিকে দেখে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে জোরে চিল্লিয়ে বলল, ভাই আমাকে বাঁচা, এরা আমাকে মেরে ফেলবে, প্লিজ ভাই আমাকে বাঁচা, আমি বাঁচতে চাই ভাই। ওয়েলকাম মিস্টার খান, আপনার আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কথাটা সম্পূর্ণ ব্যঙ্গাত্মকভাবে ইয়ানা আরাবিকে বলল। আরাবি ইয়ানার কথা সম্পূর্ণ উপেক্ষা করে চোখ মুখ শক্ত করে বলল। ছেড়ে দাও রাজীবকে। ইয়ানা ফিচেল হেসে বলল, বাঁচিয়ে নিয়ে যেতে পারলে নিয়ে যাও। আরাবির এক কথায় দু কথায় ইয়ানার দিকে অনেকটা এগিয়ে গেল। ইয়ানাও আরাবির কথার পৃষ্ঠে কথা বলছে। আরাবি আর ইয়ানা বেশ কাছাকাছি। আরাবিকে নিজের বেশ খানিকটা কাছে দেখতেই বুট জুতার থেকে ধারালো এক ছুরি বের করে ইয়ানা সেটা রাজীবের গলায় ধরতেই আরাবি হাত উঁচু করে দাঁড়িয়ে পড়ে। ইয়ানা তা দেখে উচ্চ শব্দে হেসে উঠে বলল, এই লাইনে আমি আনারি না, পাক্কা খেলাড়ি মিস্টার আফনান আরাবি খান। তাই এই ছল চাতুরি আমার সাথে না করে অন্য কারোর সাথে করলে কাজে লাগতো। আরাবি হালকা হাসলো, তারপর ইয়ানার উদ্দেশ্যে বলল, এই আফনান আরাবি খান এতটাও দুর্বল নয় তুমি আমাকে যতটা ভাবো বা মনে করো। নেহাতি সে তোমাকে ভালোবেসেছিল বলেই সব অন্যায় সব অপরাধ মুখ বুঝে সহ্য করেছে। তুমি হয়তো ভুলে গেছো খুন খারাপি রক্তের গন্ধ আমার কাছে কোনো নতুন বিষয় নয়। তবুও তোমার প্রতি ভালোবাসার টানে আমি সবকিছু সয়ে গিয়েছি, চুপ থেকেছি, নিজেকে থামিয়েছি, বুঝিয়েছি। একটি মাত্র ভুল আমার, আর আমার ভাই ও বন্ধুদের জঘন্যতম অপরাধ। আর তাদের সেই জঘন্য কাণ্ডগুলো ঢাকতে গিয়েই আজ আমি দাঁড়িয়ে আছি তোমার চোখের ঘৃণার প্রতিমূর্তি হয়ে। যখন জানতে পারলাম তুমি আমার ভাই ও বন্ধুদের খুন করেছো, তখন আমি কিছু বলিনি, চুপ থেকেছি, এই ভেবে যে যা হওয়ার তা তো হয়ে গেছে। আর আমার এই নীরবতায় যদি আমার পাপ কিছুটা কমে, তাহলে হয়তো একটুখানি ভালোবাসা, একটুখানি মায়া তুমি আমায় দেবে। আরাবি একটু থামলো, তারপর আবার শুধালো, দেখেছো সুইট হার্ট, তোমার ভালোবাসা পাওয়ার লোভ আমাকে এতটা গভীরভাবে আচ্ছন্ন করেছিল যে তুমি আমার ভাই আর বন্ধুদের খুন করেছো জানার পরেও আমি তোমার বিরুদ্ধে যেতে পারিনি, হস্ত্র তুলতে পারিনি একটুও তোমাকে ঘৃণা করতে। বরং আরো মরিয়া হয়ে উঠেছিলাম কিভাবে তোমাকে আবারও কাছে পাওয়া যায়, কিভাবে তোমার ভালোবাসার ছায়াটুকু আমার হয়ে ওঠে। একজন বন্ধু হিসেবে, একজন ভাই হিসেবে আমি হয়তো একজন প্রচন্ড স্বার্থপর মানুষ, কারণ নিজের ভালো থাকা, নিজের অনুভূতির কাছে তোমার পরে খুনকেও আমি তুচ্ছ করে দিয়েছিলাম। আমি তোমাকে ভালোবাসি নিঃস্বার্থে, একতরফা ভাবে, নিজের অস্তিত্ব ভুলে শুধু তোমাকেই চেয়েছিলাম। ইয়ানা আগের ন্যায় রাজীবের গলায় ছুরি ধরে আছে। আরাবির কথা কতটা তার কর্ণধার হলো বা বুঝলো সেটা একমাত্র সে জানে। আরাবি আবার ইয়ানাকে বলল, আজ তোমার সামনে শুধু একজন মাফিয়া আফনান আরাবি খান দাঁড়িয়ে নেই, আজ দাঁড়িয়ে আছে সেই প্রেমিক যে ভালোবাসার বিনিময়ে পেয়েছে কেবল ভালোবাসার মানুষের থেকে অবহেলা, ঘৃণা। আজ দাঁড়িয়ে আছে সেই স্বামী যে তার স্ত্রীর কাছে চায় একটি শান্ত নির্ভেজাল সুখের সংসার। আজ দাঁড়িয়ে আছে একজন স্বার্থপর বন্ধু, ভাই, সেই ভাই যার মন কাঁদে মৃত ভাই ও বন্ধুদের জন্য। আজ দাঁড়িয়ে আছে এক ভাঙা মানুষ যার অস্তিত্বের প্রতিটি কোণেই ভালোবাসা না পাওয়ার ক্ষত। দয়া করো ইনায়াত, আমাকে তুমি একটাবার সুযোগ দিয়ে দেখো। উফ, সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তোমার ভাইকে তো এখন আর এই মুহূর্তে মরতে হবে, আর তোমার শাস্তি না হয়। কথাগুলো বলতে বলতে ইয়ানা রাজীবের গলার সাথে শক্ত করে ছুরিটা চেপে ধরলো। রক্তের তরল পদার্থ হালকা হালকা দেখা যাচ্ছে। না, তুমি আমার সাথে থাকতে চাও না, তাই তো? ওকে ফাইন, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব। তোমাকে আর কোনো কিছু নিয়ে জোর করব না। তুমি শুধু আমার একটা অনুরোধ রাখো, আমার ভাইটাকে ছেড়ে দাও। ওর বদলে তুমি আমাকে খুন করো। দেখো, হাসতে হাসতে আমি আমার জীবন তোমাকে দিয়ে যাব। ইতিমধ্যে আসাদ খান আর মাসুদ খান চলে এসেছে। ইয়ানা একবার সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে আনলো আরাবির দিকে। ইয়ানা চোখে মুখে ফুটে উঠলো চমৎকার হাসি। আরাবি বুঝতে পেরে বলল, ইনায়া, না না বলছি, ইনায়া প্লিজ। আরাবির কথাগুলো হয়তো ইয়ানার কান অব্দি পৌঁছায় নেই, তার আগেই ইয়ানা রাজীবের গলায় ছুরি চালায় দেয়। মুহূর্তেই ফিনকি মেরে রক্তগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়লো, আর রাজীবের নিস্তেজ দেহ লুটিয়ে পড়ে মাটিতে। চোখের সামনে ছেলের এমন মৃত্যু দেখে মাসুদ খান চিৎকার করে ওঠে। আরাবি নিষ্পলক প্রাণহীন চোখে ইয়ানার দিকে তাকিয়ে আছে। ইয়ানার রক্তের আঙুলে ছুরিটা ফেলে দিয়ে আরাবির নিষ্প্রাণ চাহনির দিকে তাকিয়ে থেকে বলল,
তোমার সাথে আমার প্রলয়ের মতন সাক্ষাৎ হলো। এক ঝটকায় সমস্ত পৃথিবী এলোমেলো হয়ে গেল, সময়ে যেন থমকে গেল। তুমি আর আমি একসাথে যেন আগুন আর পানির মতন, যা একে অপরের নিশ্চিহ্ন করে ফেলতে চায়, কিন্তু অদ্ভুত একে অপরকে টানে। আমার একে অপরের সাথে মিলেমিশে এক বিশাল ধ্বংসের জন্ম দেই। সেখানে ভাঙনের শব্দ আমাদের ভাষা হয়, সব কিছু পুড়ে যায়, তবে একমাত্র আমাদের উপস্থিতি ছাড়া আর কিছুই বাঁচে না। আমার দুইটা ছেলে খুন করেছিস, তোকে তো আমি ছাড়বো না। কথাটা বলেই মাসুদ খান ইয়ানার দিকে গুলি ছোড়ে। আরাবি ইয়ানার দিকে গুলি ছুটতে দেখে দ্রুত ইয়ানার কাছে গিয়ে আনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সবকিছু যেন চোখের পলকে হয়ে গেল। পরপর 3টে বুলেট এসে আরাবির বুকে বিঁধল। ইয়ানা যেন এখনো কিছু বুঝতে পারছে না কি হয়ে গেল। শূন্য চোখে তাকিয়ে আছে আরাবির বুকে বেয়ে গড়িয়ে পড়া রক্তর দিকে। আর একবার গুলি করতে যাবে তার আগে রাজ মাসুদ খানের দিকে রিভলভার তাক করে শুট করে দেয়। মাসুদ খান আসাদ খানের ওপর গিয়ে পড়ে। আসাদ খান যেন স্তব্ধ হয়ে গেছে। একদিকে ছেলে আর একদিকে ভাই আর ভাতিজা। ইনা এখনো আগের নাই দাঁড়িয়ে আছে। বুকের ভেতর কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করছে। আরবি কয়েক কদম পিছিয়ে গেল, এলোমেলো পায়ে টলতে টলতে বলল, সুইট হার্ট, তোমাকে পাওয়ার আশায় পুরো দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম আমি। হৃদয়কে বানিয়েছিলাম রণক্ষেত্র, অথচ যুদ্ধের শেষ প্রান্তে এসে দেখি তুমি ছিলে সেই যুদ্ধের প্রধান নেত্রী। ইয়ানার চোখ দিয়ে আপনা আপনি পানি পড়ছে। ইয়ানা আরবির দিকে পা বাড়াতে পেছন থেকে একটা গাড়ি এসে আরবিকে চাপা দিয়ে বেশ খানিকটা সামনে চলে গেল। আর আরবি কিছুটা দূরে ছিটকে পড়লো। ইয়ানা জোরে চিল্লিয়ে বলল, হেই! দুর্জয় গাড়ির উইন্ডো দিয়ে মাথা বের করে বলল, আরাবিকে খুন করে তোমার কাজ আরো সহজ করে দিলাম। এবার তোমার সব পরিশোধ পূর্ণ হলো। ইয়ানা রাগে চোখে তুর্জয়ের দিকে তাকালো। তুর্জয় কিছু বলা বা বুঝে ওঠার আগে ইয়ানা রাজের থেকে রিভলভার নিয়ে পরপর 2টো গুলি তুর্জয়ের মাথা বরাবর চালিয়ে দিল। ইয়ানা রিভলভার ফেলে দৌড়ে আরবির কাছে গেল। পিচ ঢালা রাস্তা সম্পূর্ণ রক্তে ভাসা। ইয়ানা আরবির মাথা নিজের কোলের ওপর নিয়ে বলল, এই আরাবি, আরাবি কথা বলো, কথা বলছো না কেন? আমার খুব কষ্ট হচ্ছে। আমি তো চাইতাম তুমি মরে যাও, কিন্তু এখন তোমার বুকে রক্ত দেখে আমার বুকের বাপাশে কেন চিনচিন ব্যথা করছে, দম বন্ধ হয়ে আসছে। এই আরাবি, চোখ খুলো। আসাদ খানও কোনো মতে হেলতে দুলতে ছেলের কাছে এসে বলল। ইয়ানা আরবিকে ঝাঁকিয়ে বলল, কথা বলছো না কেন? দেখো, আজকে আমি তোমার জন্য কান্না করছি। আমি পারি নাই তোমাকে ঘৃণা করতে। তুমি শুনতে চেয়েছিলে না আমি তোমাকে ভালোবাসি কিনা? আমি তোমাকে ভালোবাসি। আরাবির চোখ খুলো। হে আল্লাহ, আমার আরাবিকে আমার থেকে ছিনিয়ে নিও না। হে আল্লাহ, আল্লাহ গো, আমার স্বামী, আমার জীবন, তাকে যদি নিতে চাও আমাকেও সঙ্গে নাও। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে ইয়ানা। চোখে মুখে বিধ্বস্তের ছাপ, ক্লান্ত, বিমর্ষ আর উদ্বিগ্ন ফুটে উঠেছে। 2 হাতের তালু একসাথে চেপে ধরে আছে, যেন শেষ আশাটুকু হাত জোর করে আকুতি জানাচ্ছে আল্লাহর দরবারে। ভেতরে কি হচ্ছে কিছুই জানে না ইয়ানা। শুধু কাচের দরজার এপাশে জল করা লাল বাতিটুকু জানান দিচ্ছে ভেতরে যুদ্ধ চলছে। জীবন আর মৃত্যুর মাঝে এক ভয়ঙ্কর যুদ্ধ চলছে। আর ইয়ানা মনে প্রাণে দোয়া করছে সেই যুদ্ধে বিজয়ী হয়ে যেন আরবি ফিরে আসে তার কাছে। ইয়ানার পায়ের নিচে মেঝে যেন কাঁপছে। প্রতিটা মুহূর্ত দীর্ঘ থেকে আরো দীর্ঘ হয়ে উঠছে অসীম অপেক্ষার ভারে। ইয়ানার গালে নেমে আসা চুল সরিয়ে চোখের জল লুকানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছে। চোখের পানি যেন আজকে বাঁধ ভেঙে তার নিয়ন্ত্রণ হারিয়েছে, যার দরুন চোখ থেকে কোনোভাবে পানি সরছে না। ইয়ানার পাশে দাঁড়িয়ে আছে রাজ, আর তাদের থেকে একটু দূরে বসে আছে আসাদ খান, ও তার দুপাশে বসে আছে 2জন, সোহেল ও নীল। মোহন সবার থেকে দূরে বসে বিনা আওয়াজে অবিরাম চোখের পানি ফেলছে। আসাদ খান যেন আজকে পাথরে পরিণত হয়ে গেছে। হাসপাতালে আসতে আসতে মাসুদ খান মারা যায়। তার ছেলে আদৌ বাঁচবে কিনা, মারা যাবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু আসাদ খান মনে প্রাণে দোয়া করছে আল্লাহ যেন তার ছেলেকে তার কাছে ফিরিয়ে দেয়। এই বয়সে একসাথে এত শোক সওয়ার ক্ষমতা যে তার আর নেই। এগুলো যেন সব তার পাপের ফল, আর তার শাস্তি সে হারে পাচ্ছে। অপারেশন থিয়েটারের লাল আলোটা হঠাৎই নিভে গেল। মুহূর্তে যেন চারপাশে একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ল। দীর্ঘ 7 ঘন্টা নিঃসীমিত অপেক্ষার পর সবাই নিঃশ্বাস আটকে উঠে দাঁড়ালো।
সময়টা যেন ভারী হয়ে উঠেছে ক্ষণে ক্ষণে। ধীরে ধীরে দরজা খুলে বেরিয়ে এলো ডক্টর, চোখে মুখে ক্লান্তি ভরা কিন্তু দায়িত্বপূর্ণ দৃঢ়তা নিয়ে। সাদা অ্যাপ্রনের নিচে তার মুখটায় পরিশ্রমের ও দায়িত্বের কর্তব্যের রেখা স্পষ্ট ফুটে উঠেছে। ইয়ানা আর থাকতে পারল না, দ্রুত কয়েক কদম এগিয়ে এসে ডাক্তারের সামনে গিয়ে দাঁড়ালো। ডাক্তারকে যে কিছু জিজ্ঞেস করবে তার জন্য যেন মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, সমস্ত কথা যেন গলায় আটকে আসছে। ইয়ানা আকুতি ভরা চোখ নিয়ে ডাক্তারের পানে তাকিয়ে থাকলো। তাই দেখে সোহেল নিজেই ডক্টরের কাছে প্রশ্ন করলো। ডাক্তার একবার ইয়ানার দিকে তাকালো, তারপর সোহেলের দিকে তাকিয়ে ধীর স্বরে নরম করে বলল, অপারেশন হয়েছে কিন্তু এখনই কিছু বলা সম্ভব নয়। আগামী 48 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ পেশেন্টের জন্য। পেশেন্ট এখন পর্যবেক্ষণে আছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আপনারা তো জানেন জীবন দেওয়া এমন নেওয়া একমাত্র আল্লাহ। আমরা তো শুধু উছিলা। ডক্টরের কথাগুলো শুনে ইয়ানার বুকের ভেতরটা যেন ধসে পড়লো। আসাদ খান পড়ে যেতে নিলেই নীল তাকে আগলে ধরে। ইয়ানা সবার থেকে দূরে সরে আসলো, চোখের জল আটকে রাখতে পারছে কিন্তু পারছে না। দেখতে দেখতে 47 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। ইতোমধ্যে মাসুদ খান ও রাজীবের ঠাঁই হয়েছে অন্ধকার কবরে। আসাদ খানও বেশ সুস্থ হয়ে পড়েছে, তাকে পাশের কেবিনে রেখে স্যালাইন দেওয়া হয়েছে। ইয়ানার অবস্থা নাজেহাল। এই 47 ঘন্টার মধ্যে দু একবার হয়তো পানি মুখে নিয়েছে, এছাড়া আর একটা দানাও তাতে কাটেনি। সবাই বেশ জোর করছে কিন্তু তাতে কোনো লাভ হয় নাই। বারবার আল্লাহর দরবারে ইয়ানা ফরিয়াদ করছে। ডক্টর বলে গেছে আর কিছুক্ষণের মধ্যে জ্ঞান না ফিরলে পেশেন্ট কোমায় চলে যাবে, কিন্তু ইয়ানা বিশ্বাস করে আল্লাহ তাকে কোনোভাবেই নিরাশ করবে না, একটা না একটা মিরাক্কেল করবে। ইয়ানা হাসপাতালের করিডোরে এক কোণে চুপচাপ বসে আছে, শরীরটা এলিয়ে পড়েছে প্লাস্টিকের চেয়ারে, কিন্তু চোখ দুটো খোলা। ভেতরে অবস্থিত অস্থিরতা তাকে একটু শান্ত থাকতে দিচ্ছে না। এত দীর্ঘ সময় পার হওয়ার পরেও এক ফোঁটা ঘুম আসেনি তার চোখে। মনে হচ্ছে সময় থেমে গেছে, কেবল দুশ্চিন্তা আর একটানা দোয়া ঘুরে ফিরে বাজছে মাথায়। হঠাৎ চালু পায়ে হেঁটে এক নার্স এগিয়ে এসে নিচু গলায় বলল, ম্যাডাম, পেশেন্টের জ্ঞান ফিরেছে। এই একটুকু কথা শুনে ইয়ানার বুকের মধ্যে যেন হঠাৎ এক ঝড় বয়ে গেল। মনটা ধক করে উঠল, একসাথে ভয়, স্বস্তি আর আশার ঢেউ খেলে গেল তার চোখে মুখে। ইয়ানা ধীরে ধীরে উঠে দাঁড়ালো, কিন্তু পা দুটো কাঁপছে। ইয়ানা জানে না আরাবি কি অবস্থায় আছে কিংবা তাকে দেখে কি রিয়াক্ট করবে। ইয়ানা যখন কেবিনে ঢুকলো তখন দেখলো আরাবি চোখ খুলে তাকিয়ে আছে সিলিং এর দিকে। ইয়ানার পদশব্দে আরাবির দৃষ্টি ধীরে ধীরে ঘুরে এলো ইয়ানার দিকে। দুজনের চোখাচোখি হতে আরাবি তার দৃষ্টি ইয়ানার থেকে ফিরিয়ে নিল। আরাবির সেই ক্লান্তি ভরা দৃষ্টি ফিরিয়ে নেওয়া থেকে বেরিয়ে আসলো এক চাপা অভিমান। ইয়ানা ধীর পায়ে আরাবির কাছে এগিয়ে এলো। আরাবি অন্যদিকে মুখ রেখেই গলার স্বরটা ক্ষীণ করে বলল, দেখতে এসেছো বেঁচে আছি নাকি মরে গেছি। আল্লাহ হয়তো এই যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এখান থেকে বের হয়েই তোমাকে ডিভোর্স দিয়ে দেব। আরাবি কথায় ইয়ানা ফুপিয়ে কেঁদে উঠল। তারপর আরাবির বুকে আশ্রে পড়ে কান্না করতে করতে বলল, আমি ডিভোর্স চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। বাবা মা মিতুকে হারানোর পর আমার যে খারাপ লাগা কাজ করছিল, ঠিক তোমার জন্য তার থেকে বেশি ভয় কাজ করছিল। তোমাকে হারানোর ভয় আমাকে ভীষণ পীড়া দিচ্ছিল। বারবার মনে হচ্ছিল এই বুঝি আল্লাহ আমার থেকে তোমাকে নিয়ে নিবে। আরাবি ইয়ানার দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো কিছু বলছে না। নার্স এসে ইয়ানার উদ্দেশ্যে বলল, ম্যাম, আপনি উঠুন, আর পেশেন্টকে এতটা চাপে রাখা যাবে না। ইয়ানা আর কিছু বলল না, চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো। আরাবি এবার ভালো করে ইয়ানার দিকে তাকাতেই বুকটা ধুপ করে উঠল। এই 2-3 দিন ধরে কি হাল করেছে নিজের, চোখ মুখ শুকিয়ে গেছে। ডক্টর আসতেই ইয়ানা বের হয়ে গেল। ডক্টর আরাবিকে ভালো করে চেক করে বলল, মিস্টার নীল খান, আপনি এখন আউট অফ ডেঞ্জার, কিন্তু আপনাকে সম্পূর্ণ 1 মাস বেড রেস্টে থাকতে হবে। শরীরের ক্ষতগুলো শুকাতে সময় লাগবে। আরাবি কিছু বলল না। ডক্টর নিচ থেকে আরাবিরকে আবার বলল, আপনি খুব লাকি নীল খান, আপনার ওয়াইফ আপনাকে অসম্ভব পরিমাণে ভালোবাসে। হসপিটালে আনার পরে প্রথমে অপারেশন থিয়েটারে, তারপর কেবিনের সামনেই ছিল, ওখান থেকেও কোথাও সরেনি। জোর করে কেউ তাকে খাওয়াতে পারে নাই, একবার মাথা ঘুরে পড়ে গিয়েছিল।
আমি চেক আপ করে দেখলাম তার শরীরের অবস্থাও এতটাও ভালো না। নাওয়া দাওয়া ঘুম যেন আপনার সুখে ছেড়ে দিয়েছে। আরাবি এবার খুব মনোযোগ সহকারে ডক্টরের কথাগুলো শুনলো কিন্তু বলল না। দেখতে দেখতে আরো 3 দিন অতিবাহিত হয়ে গেছে। আজকে আরাবিকে হসপিটাল থেকে রিলিজ দিয়েছে। আসাদ খানও বেশ সুস্থ কিন্তু গম্ভীর হয়ে গেছে। মোহনও এখন আগের মতো উল্টাপাল্টা কথা বলে না, কেমন যেন চুপ হয়ে গেছে। আরাবিকে ঘন্টাখানেক আগে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আরাবির জ্ঞান ফেরার পর থেকে আরাবির সব কাজ ও দেখাশোনায় ইনায়া করছে, কিন্তু আরাবি কোনোভাবেই ইনায়ার সাথে কথা বলছে না। এত করে ইনায়ার একটু কষ্ট হলেও সে মনকে বুঝিয়ে মানিয়ে নিচ্ছে। আসাদ খানও এখন ইনায়ার সাথে ভালো ব্যবহার করে। তাছাড়া মোহনের সাথে এই কয়দিন বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে আসাদ খানের। এর মধ্যে ইনান ফোন করে ইনায়ার ও আরাবির খোঁজ খবর নিয়েছে। রাহাও মাঝে পড়ে একদিন এসে দেখে গেছে। সময় যেন চোখের পলকে চলে যায়। কিভাবে যেন দেখতে দেখতে 1 মাস হয়ে গেল, তা যেন বোঝাই গেল না। এই 1 মাসে ইনায়া যেন পাক্কা গৃহিণী হয়ে গেছে। আরাবি এখন সম্পূর্ণ সুস্থ। আসাদ খান আর ইনায়ার মধ্যে সমস্ত রাগ, অভিমান, অভিযোগ, শত্রুতা যেন যাই থাক সব দূরে হয়ে গেছে। আসাদ খান একদিন নিজে ইয়ানাকে ডেকে বলল, এগুলো তার পাপের ফল। পাপের শাস্তি হিসেবে তার থেকে আল্লাহ সবকিছু কেড়ে নিয়েছে, আর সবকিছু কেড়ে নিয়েও আল্লাহ যা দিয়েছে রেখেছে তা নিয়ে বাকি সে জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে চায়। আর ইনায়াকে সে ছেলের বউ না মেনে মেয়ে হিসেবে দেখতে চায়। সবকিছু ঠিক থাকলেও কোথাও একটা শূন্যতা যেন ইনায়াকে ঘিরে ধরেছে। এটা হয়তো আরাবিকে কাছে না পাওয়ার শূন্যতা, আরাবি কথা বলার শূন্যতা। সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে, আকাশটাও রক্তিম আভায় রঞ্জিত হয়েছে। আর সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ইয়ানা। কারো উপস্থিতি টের পেতে ইয়ানা পিছে ফিরে তাকাতে দেখলো আরাবি এসে দাঁড়িয়েছে। ইনায়া কিছু বলতে যাবে তার আগে আরাবি একটা কাগজ ধরিয়ে দিয়ে বলল, এই নাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। ইনায়াকে কিছু বলার সুযোগ না দিয়েই ইনায়ার হাত টান দিয়ে কাগজটা ধরিয়ে দিয়ে আরাবি সোজা বের হয়ে আসলো। ইনায়া কাগজ ধরে নিচে ঠাস করে বসে পড়লো ফ্লোরে। পড়ে এলো কাগজ, খুলে দেখার প্রয়োজনও মনে করছে না। মাথার মধ্যে বারবার এসে বাড়ি খাচ্ছে আরাবির বলা কথা, এই নাও ডিভোর্স পেপার, আমি সাইন করে দিয়েছি, তুমিও সাইন করে দিও। চারিদিকে আধার নেমে আসছে। ইনায়া এখনো সেভাবেই পড়ে আছে। ঘরে বা বেলকনিতে কোথাও এক ফোঁটা আলো নেই। দূরের হালকা আলোয় সে ইয়ানার বেলকনিতে পড়েছে। ইয়ানা আগের মতোই বসে আছে। ফোনের ঝংকার আওয়াজে ইয়ানার ধ্যান ভাঙলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে রুমে এসে নিজের ফোন খুঁজতে শুরু করলো। সোফার ওপর অবহেলায় পড়ে থাকা ফোনটা একাধারে বাজতেই আছে। ইয়ানা ফোন কানে তুলতেই ওপাশ থেকে রাজ বলল, ম্যাম, স্যারকে দেখলাম 5 স্টার হোটেলে একটা মেয়ে নিয়ে ঢুকতে। রাজের কথা কর্ণপাত হতেই ইয়ানার চোখ মুখ যেন শক্ত হয়ে আসলো। রাজের থেকে লোকেশন শুনে কল কেটে দেখলো রাত 9:20। এর মানে সন্ধ্যা থেকে সে ওভাবে বসেছিল। বারবার রাজের কথা বলাগুলো এখন মাথায় ঘুরছে। আরাবি এমন করবে এটা তার বিশ্বাস হচ্ছে না, কিন্তু রাজ যে মিথ্যা বলবে তাও তো না। ইয়ানা আর কিছু ভাবতে পারলো না। হুড়হুড়িয়ে বাড়ি থেকে বের হয়ে রাজের দেওয়া লোকেশনে চলে আসলো। আস্তে আস্তে সবকিছু যেন নিয়েছে রাজের থেকে। ইয়ানা হোটেলে এসে সোজা আরাবির বরাবর রুমের সামনে চলে এসেছে। দরজা হালকা করে চাপানো, দরজায় হাত দিতেই কিছুটা খুলে গেল। সম্পূর্ণ রুম অন্ধকার। ইয়ানা ধীর পায়ে রুমের ভেতর প্রবেশ করলো। দরজাটা লেগে গেল। সম্পূর্ণ রুম অন্ধকার। ইয়ানা ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতে গেলে চারিদিকে একে একে আলো জ্বলে উঠলো। সম্পূর্ণ রুম সুন্দর করে ডেকোরেশন করা। ইয়ানা আর একটু সামনে যেতেই একসাথে অনেকগুলো ফুলের পাপড়ি এসে ইয়ানার শরীরে পড়লো, আর তার সাথে ভেসে আসলো আরাবির কণ্ঠস্বর, শুভ জন্মদিন সুইট হার্ট। আজকের দিনে তুমি জন্মেছিলে বলে আমি আমার বেঁচে থাকার অস্তিত্ব খুঁজে পেয়েছিলাম, ভালোবাসার অর্থ বুঝেছিলাম। ইয়ানা ফোনের দিকে তাকিয়ে দেখলো আজকে জুন মাসের 23 তারিখ ও 12:01। এত বড় একটা সারপ্রাইজ, তার থেকে বড় কথা আরাবি তার সাথে ভালো করে কথা বলছে। ইয়ানা আর নিজেকে ধরে রাখতে পারলো না, ঝাঁপিয়ে পড়লো আরাবির বুকে। আরাবিও আজকে ইয়ানাকে আগলে নিয়েছে 2 হাতের মাঝে। ইয়ানা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরাবি ইয়ানাকে বুকের থেকে তুলে তার উষ্ণ 2 হাত ইয়ানার গালে রেখে মুখটা নিঃশব্দে নিজের বুকে তুলে আনলো। ইয়ানার চোখে চোখ রাখলো আরাবি। ইয়ানা এখনো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। আরাবি এবার সব থেকে দুঃসাহসিক একটা কাজ করে ফেললো। ইয়ানার চোখের পানি আরাবি তার শুষ্ক ঠোঁট দ্বারা শুষে নিতে লাগলো। আরাবির এহম কাজে ইয়ানার সম্পূর্ণ শরীর ঝাঁকি দিয়ে উঠল। মুহূর্তে যেন সব থমকে দাঁড়ালো। হৃদয়ের গোপন কোনো কোণে
যেন আগুনের ফুলকি ছড়িয়ে পড়ল ইয়ানার। আরাবি এক হাতে ইয়ানার গাল মুখ ঘুরিয়ে আনলো, চোখে চোখে চোখ আটকালো এক অপার্থিব টানে। তার ঠোঁট এবার নামলো ইয়ানার কাপা ঠোঁটের ওপর। ধীরে ধীরে নিঃশব্দে চোখ বুজে আসলো। এই অনুভূতির কাছে হার মানলো ইয়ানা। নিঃশ্বাস ভারী হয়ে আসছে দুজনের। বেশ কিছুক্ষণ পর আরাবি ইয়ানাকে ছাড়তে দুজনেই হাঁপাচ্ছে। ইয়ানা লজ্জায় আরাবির দিকে চোখ তুলে তাকাতে পারছে না। আরাবির বৃদ্ধাঙ্গুলির সাহায্যে হালকা ঠোঁটের কোণে মোছা নিয়ে মোহনীয় কণ্ঠে শুধালো, Sweetheart, right now, I don't just want you. I need all of you. Every breath, every touch, every inch. আরাবি কথায় ইয়ানার দৃষ্টি এক মুহূর্তের জন্য নিচু হয়ে গেল। গাল রাঙা হয়ে উঠল রক্তিমা ভাই। লজ্জা, সংকোচ আর না বলা উত্তাপে ইয়ানার শরীর কেঁপে উঠল। ইয়ানা কিছুক্ষণ চুপ করে রইল। ঠোঁট কাঁপছিল কিন্তু মুখে কিছু বলল না। আরাবি তার চোখে প্রশ্ন খুঁজতেই ইয়ানা আরাবির বুক মেয়ে মুখ গুজে নাক খুঁজতে খুঁজতে শুরু করলো। ইয়ানার চোখের কোণে খেলে গেল এক লাজুক হাসি। আর সেই হাসির আভায় ছেয়ে গেল অদ্ভুত এক আকর্ষণীয় লাবণ্য, যা কোনো শব্দে প্রকাশ করা যায় না, শুধু অনুভবে ধরা দেয়। আরাবি হালকা হাসলো। আরাবির চোখে ছিল প্রশ্রয়, ঠোঁটে ছিল মুগ্ধতা। তারপর নিঃশব্দে ইয়ানাকে আপন কোলে তুলে নিল একটু হালকা কিন্তু দৃঢ় আলিঙ্গনের সাথে। ইয়ানা লজ্জায় চোখ নামিয়ে নিলেও সে নিজেকে আর সরিয়ে নিতে পারল না আরাবির থেকে। আরবির স্পন্দনের তালে তালে তার বুক স্পন্দিত হচ্ছিল। দুজনের নিঃশ্বাস যেন একে অন্যের ভেতর মিশে যাচ্ছিল। নরম আলোয় ভেসে থাকা ঘরটা নিঃশব্দ হয়ে গেল, যেন সময় থমকে গেছে ওদের দুজনের এক ঘনিষ্ঠ মুহূর্তের জন্য। আরাবি ইয়ানাকে ধীরে বিছানায় শুইয়ে দিল। আরাবি হাত এক ঝাঁক কোমলতা নিয়ে ইয়ানার মুখ ছুঁয়ে গেল। তারপর আলতোভাবে ঠোঁট রাখলো ইয়ানার কপালে। সেই ছোঁয়া যেন ছিল আশ্বাস, আকাঙ্ক্ষা আর ইয়ানার প্রতি গভীর ভালোবাসা। ইয়ানার হাত ধরে আরাবি আঙুল জড়িয়ে ধরলো। এ যেন সম্মতির নীরব ভাষা। আরাবি তার ঠোঁট নামিয়ে আনলো ইয়ানার কাপা ঠোঁটের ওপর। প্রথম চুম্বনটা ছিল ধীর, মৃদু, গভীর, তারপর আরো গভীর। ধীরে ধীরে আরাবির স্পর্শ আরো গভীর হতে লাগলো। একে একে পোশাকের ভাঁজ খুলে যেতে লাগলো নিঃশব্দে। দুটি দেহে গভীরভাবে জড়িয়ে গেল। মেতে উঠল তারা এক আদিম উন্মাদনায়। একই ছন্দে, একই উষ্ণতায়। শুধু শরীর নয়, দুটো আত্মাও যেন এক হয়ে গেল। সারা রুম জুড়ে বয়ে গেল এক অদ্ভুত মৃদু উত্তেজনা আওয়াজ। সময় সে যেন অবিরত বয়ে চলা এক অদৃশ্য নদী। তাকে থামানো যায় না, ধরে রাখা যায় না, শুধু অনুভব করা যায় তার স্পর্শ, তার পরিবর্তন। চোখের পলকে কেটে গেল 5টি বছর, অথচ মনে হয় এই তো সেদিন। এই 5 বছরে শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলেছে গেছে জীবনের দৃশ্যপট, সম্পর্কের রং, অনুভবের গভীরতা। সময় কখনো বালুকণার মতো হাতের ফাঁক দিয়ে ঝরে পড়ে, আবার কখনো হয় পাহাড়ের মতো যা বুকে চেপে বসে থাকে। সময় যেমন আমাদের এগিয়ে দেয়, তেমনি গোপনে কেড়ে নেয় কিছু না বলা কথা, কিছু অপূর্ণ স্বপ্ন। এই 5 বছরে কত কিছু বদলে গেছে, মানুষ, মন, অনুভব আর সেই চিরচেনা সম্পর্কগুলো। যেন প্রতিটি দিনই এক একটা পাতা, আর আমরা শুধু তা উল্টে যাচ্ছি, কখনো আনন্দে, কখনো আক্ষেপে। সময় আমাদের শেখায় সব ক্ষণস্থায়ী, তবুও প্রতিটি ক্ষণ আমাদের জন্য অমূল্য এক অধ্যায়। 5 বছরের পথ চলা মুহূর্তে রূপ নেয় স্মৃতির আকাশে উড়ে বেড়ানো কিছু রঙিন বা বর্ষণ পাখির ডানায়। আর সেই খানবাড়ির হলরুমে ছোটাছুটি করছে 4 বছরের ছোট্ট পাখি, আরাবিয়ার ইয়ানার একমাত্র মেয়ে আরিয়া খান পাখি। ইয়ানা খাবার নিয়ে পাখির পেছনে ছুটছে, আর পাখি খাবে না বলে মায়ের থেকে দৌড়ে পালাচ্ছে। ইয়ানা এবার বেশ রাগী কণ্ঠে বলল, পাখি, তুমি যদি এখন খাবার না খাও তাহলে কিন্তু আমি তোমার রেখে তোমার মামার কাছে চলে যাব। তারপর মামার সাথে যেমন ভিডিও কলে কথা বলো তেমন আমার সাথে বলিও। মায়ের চলে যাওয়ার কথা শুনে ছোট পাখি দৌড়ে মায়ের কাছে আসে, চোখ মুখ কুঁচকে খাবার মুখে নেয়। ইতিমধ্যে আসাদ খান ও মোহন বাজার থেকে ঘুরে আসে। আসাদ খান আস্তে আস্তে বলল, বৌমা দেখো, বাজার থেকে কত বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে আসছি। মোহন মাছ দিয়ে বলল, পুতুল বউ, আজকে কিন্তু ইলিশ বাপা করবে। ইনায়া হাসতে হাসতে বলল, ঠিক আছে মামা, কিন্তু আপনাদের না বলেছিল বাজারে যেতে? বাজারের জন্য তো রহিম ছিল। আসাদ খান বাজারগুলো হালিমার হাতে দিতে দিতে বলল, বয়স হচ্ছে, বাড়িতে বসে থাকার থেকে আশেপাশে ঘুরে আসলেও শরীর আর মন একটু ফুরফুরে থাকে। ইতিমধ্যে দুষ্টু পাখি মোহনের লুঙ্গি ধরে টানাটানি শুরু করে দিয়েছে। এবার লুঙ্গির পকেট হতে ঢুকিয়ে আদো আদো বলিতে বলল, এই দাদু ভাই,
তোমাকে না বলেছিলাম আমার জন্য ললিপপ রাখতে সব সময় পকেটে, রাখোনি কেন? এ যা, দাদু ভাই ভুলে গেছি। তুমি পচা দাদু ভাই, শুধু নিজের জন্য চানাচুর রাখো, আমার জন্য টকেট রাখো না। আসাদ খান পাঞ্জাবির পকেট থেকে ললিপপ বের করতে করতে বলল। আমি কিন্তু ভুলি নাই দাদি ভাই, এই নাও তোমার ললিপপ। পাখি দৌড়ে আসাদ খানের কোলে উঠে বসলো, তারপর ললিপপ দুটো দু হাতে নিয়ে আসাদ খানের গালে একটা চুমু দিয়ে বলল, তুমি ভালো দাদু ভাই। মোহন মুখ ভার করে বলল, আমি ললিপপ আনি নাই বলে কি কিছু পাবো না? পাখি আসাদ খানের কোল থেকে নেমে মোহনের কাছে এসে গালের টুকুস করে একটা চুমু দিয়ে বলল, এবারের জন্য একটা দিলাম, পরের বার দিব না। পাখি পাখি আর একটু আছে, খেয়ে তারপরে যাও। কে শুনে কার কথা, পাখিকে আর পাইকে। ইয়ানাও তার কাজে চলে গেল। রান্নাঘরে রান্না করছিল ইয়ানা, পেছন থেকে কেউ চোখ ধরাতে ইয়ানা বেশ খানিকটা চমকে যায়। নিজের হাত সেই হাতের উপর রাখে, কিন্তু এটা তো আরাবির হাত না। ইয়ানার বুকটা ধক করে ওঠে, ভালো করে হাতগুলো ধরে আস্তে করে বলে, ভাই। ইনান আরাবির দিকে তাকিয়ে বলল, ভাইয়া হলো না, আপু তো চিনে ফেলেছে। ইনায়া দু হাত দিয়ে ভাইকে জড়িয়ে ধরলো। ইনায়ার চোখে পানি। আরাবি দরজায় হেলান দিয়ে ভাই বোনের ভালোবাসা দেখছে। পেছন থেকে আসাদ খান বলল, কেমন লাগলো সারপ্রাইজ বৌমা? এর মানে সবাই জানতো আজকে তুই আসবি, শুধু আমি জানতাম না। কথাটা বেশ অভিমান করে ইয়ানা বলল। ইনান কান ধরে বলল, সরি আপু, তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। ইয়ানা আর কিছু বলল না। ইনানের কান ধরে বলল, হইছে ফাজিল, যা ফ্রেশ হয়ে নে, বাকি কথা পরে হবে। কিন্তু তার আগে বলো আমার আম্মা জান কই? দূর থেকে আরাবিকে দেখে পাখি দৌড়ে বাবার কাছে আসে। আরাবি পাখিকে দেখে কোলে তুলে নেয়। পাখি কোলে উঠতে উঠতে বলে, পাপ্পা পাপ্পা, আম্মু আমাকে মেরেছে। ইনায়া মেয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আরাবি জিজ্ঞেস করলো, কেন মেরেছে? ইনান এতক্ষণে দাঁড়িয়ে পাখিকে দেখছিল আর কথা শুনছিল ফোনের থেকেও। বাস্তবে যেন আরো সুন্দর দেখতে, ছোট্ট একটা জীবন্ত পুতুল যেন। পাখি এখনো ইনানকে খেয়াল করে নাই। ইনান এবার পাখির উদ্দেশ্যে বলল, আপু, এ তো দেখি জীবন্ত পুতুল, কি কিউট। ইনান কথা বলায় পাখি এবার খেয়াল করেছে আরাবির কোল থেকে ইনানের কোলে গিয়ে বলল, মামা তুমি এসেছো? ইনান পাখির সারা মুখে চুমু দিয়ে বলল। আরো আগে আসা উচিত ছিল। ইনায়া পাখিকে নিজের কোলে নিয়ে ইনানকে ফ্রেশ হতে বলল। আরাবি ইনানকে নিয়ে গেল একটা রুমে। সকাল হতেই রাহা ইনানকে ফোন দিয়েছে। ইনায়ার পাশে বসে আছে আরাবি, ইনান আর ইনানের কোলে পাখি। ইনায়া কল রিসিভ করতেই ওপাশ থেকে কান্না জড়ানো কণ্ঠে রাহা বলল, আপু, গত রাত কে যেন আমার আম্মুকে কল করে বলেছে আজ বিকেলে আমাকে দেখতে আসবে। তুমি কিছু করো আপু, আমি তোমার ভাইকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না। ইনায়া গম্ভীর কণ্ঠে বলল, ইনান ওখানকার একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে রাহা, তুমি তোমার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করে নাও। নিজের মতো কথাগুলো বলে ইনায়া আর এক মুহূর্ত দেরি করলো না। রাহাকেও কিছু বলার সুযোগ না দিয়ে কল কেটে দিল। ইনান হাসছে। ইনায়া ইনানকে কপট রাগ দেখিয়ে বলল, কি দরকার ছিল? মেয়েটা খুব কান্নাকাটি করবে এখন, যদি নিজের কোনো ক্ষতি করে বসে তখন। আপু, তুমি এক কাজ করো, আন্টিকে কল দিয়ে বলে রাখো বিকেলে তো আমরা যাচ্ছি, সে অবধি যেন দেখে রাখে। ঠিক আছে। আরাবি, ইনান, ইনায়া আর সাথে ছোট্ট পাখি এসেছে রাহাদের বাসায়। রাহার বাবা অতি সাদরে তাদের সবাইকে গ্রহণ করে নিল। পাখি এদিক সেদিক ছুটাছুটি করছে। আরাবি রাহার বাবার সাথে কথা বলছে। ইনান মাথা নিচু করে বসে আছে। ইনায়া রাহার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি, এবার আপনি রাহাকে নিয়ে আসুন। রাহার মা রাহাকে নিতে উপরে চলে গেল। ইনান এখন কেমন যেন উসখুস করছে। ইনায়া পাখিকে নিজের কাছে নিয়ে এসে বসিয়েছে। রাহার মা রাহাকে নিয়ে নিচে আসতেই ইনান রাহার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আরাবি ইনানের সামনে ঝেড়ে কাশতেই ইনান স্বাভাবিক হয়ে বসে। রাহা এখনো নিচের দিকে তাকিয়ে আছে। পাখির রাহাকে দেখে ইনায়ার থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে রাহার কাছে গিয়ে বলল, আন্টি। পাখির কণ্ঠস্বর কর্ণধার হতেই রাহার সামনের দিকে তাকিয়ে দেখে ইনায়া, আরাবি ও ইনান বসে আছে। রাহা আপনা আপনি চোখ বন্ধ করে নিল। এটা তার মনের ভুল ভেবে আবার চোখ খুলল, কিন্তু না,
ইনায়া এবার নিজের ঠোঁট উঠে দাঁড়ালো, তারপর রাহাকে নিয়ে এসে ইনানের সাথে বসিয়ে দিল। রাহার বুকের ভেতর কেমন যেন ঢিপ ঢিপ আওয়াজ হচ্ছে। কতগুলো বছর পর মানুষটাকে সামনে থেকে দেখছে, আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না রাহা। লজ্জায় চোখ নামিয়ে নিল। আরবি রাহার বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আমরা আর 3 দিন পর মানে এই শুক্রবারেই 4 হাত এক করতে চাইছি। আপনি কি বলেন? আমি আর কি বলবো, ছেলে মেয়ের দুজনের যখন পছন্দ তখন আর অমত করে কি লাভ। তাহলে আজকের মতো আসছি। এদিকে ইনায়া রাহা অনামিকা আঙুলে একটি আংটি পরিয়ে দিয়েছে। সবাই যখন কথার মাঝে ব্যস্ত, তখন ইনান রাহার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এত বছরের অপেক্ষার প্রহর কাটিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবকিছু সুদে আসলে উসুল করে নিব মিস। রাহা যেন লজ্জায় আরো কুকড়ে গেল। তা দেখে ইনান মৃদু হেসে চলে গেল। বাসর ঘরে চুপচাপ বসে আছে রাহা। স্নিগ্ধ আলোয় ভেসে থাকা কক্ষটি যেন স্বপ্নের এক ফুলের বাগান। চারপাশে জুড়ে সাজানো অসংখ্য রঙিন ফুল, গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, বেলি যেন তাদের সৌরভে পুরো ঘরটিকে মোহময় করে তুলেছে। খাটের চারপাশে ঝুলে থাকা বেলি ফুলের চূড়া যেন ঘরটিকে আরো শুভ্র সৌন্দর্যে রাঙিয়ে তুলেছে। রাহার পরনে একটি ভারী মেরুন রঙের লেহেঙ্গা, তাতে সূক্ষ্ম কাজ করা জরি পাথর আর সুতার কারুকাজ। কাপড়ের ভারে রাহার শরীর যেন সামান্য নুয়ে পড়েছে, কিন্তু তবুও রাহা এক অনাড়ম্বর সৌন্দর্যে নিজেকে দৃঢ় রেখে বসে আছে। গাঢ় কচকরা ওড়নাটি মাথায় টেনে নিঃশব্দে বসে আছে রাহা। দুহাত একসঙ্গে গুটিয়ে রেখেছে কোলে। রাহার কানে দুলছে সোনার ঝুমকো, হাতের চুড়ি মৃদু আওয়াজে ঘরের নিস্তব্ধতার মাঝে মাঝে নরমভাবে ভেঙে যায়। চোখের নিচে হালকা কাজল লেগে আছে, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে লজ্জা আর মনের ভেতর কিছু অজানা কাঁপুনি নিয়ে বসে আছে রাহা। দরজা খুলে ভেতরে প্রবেশ করলো ইনান। ইনানের উপস্থিতি টের পেতেই রাহা কিছুটা নড়ে চড়ে বসলো। ইনান দরজা লক করে ধীর পায়ে রাহার পাশে গিয়ে বসলো। রাহা কিছুটা কাচুমাচু হয়ে বসলো। ইনান রাহার ঘোমটাটা তুলে সামান্য মুখ উঁচু করে ধরতেই আপনা আপনি মুখ দিয়ে বের হয়ে আসলো। মাশাআল্লাহ। রাহার লজ্জায় রাঙা হয়ে উঠলো। ইনান রাহার দিকে তাকাতেই তাকিয়ে থেকে বলল, এক সপ্তদোষী কন্যার অশ্রুসিক্ত লালচে চোখে ফুলে ওঠা দৃষ্টিতে ছিল এমন এক নির্বাক মায়া, যেখানে আমি অনিচ্ছা সত্ত্বেও আটকে গিয়েছিলাম। আর তোমার সেই কাজলা রাঙানো লজ্জা মিশ্রিত চাহনিতে আমি যেন আরো একবার হারিয়ে গেলাম। ইনান থামলো, তারপর আবার বলল, ভালোবাসি। আজকে স্বীকার করতে কোনো বাধা নেই। হ্যাঁ, আমি তোমাকে অসম্ভব পরিমাণে ভালোবাসি রাহা, আর সারা জীবন শুধু তোমাকেই ভালোবাসতে চাই। ইনানের মুখে ভালোবাসি কথাটা শুনতেই রাহার চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ল। এ যে খুশির কান্না! কত বছরের সাধনা! প্রিয় মানুষটার মুখের থেকে এই প্রথম রাহা ভালোবাসি কথাটা শুনেছে। রাহা আর নিজেকে ধরে রাখতে পারল না, ঝাঁপিয়ে পড়ল ইনানের বুকে। তারপর ভাঙা ভাঙা কণ্ঠে বলল, আমিও অসম্ভব পরিমাণে ভালোবাসি ফাজিল ছেলে। পাখি অনেক আগেই ঘুমিয়ে গেছে, আর সেই ঘুমন্ত মুখশ্রীর দিকে আরবি এক ধ্যানে তাকিয়ে আছে। ইনায়া ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে বসে চুলে চিরুনি দিতেই আরবি পেছন থেকে ইনায়াকে জড়িয়ে ধরলো। ইনায়া আরবিকে ছাড়তে ছাড়তে বলল, আরবি ইনায়ার ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলল, পাখি এখন গভীর ঘুমে বিভোর। ওর উঠার এখন কোনো প্রশ্নই ওঠে না। আরবির স্পর্শ যত গভীর হচ্ছে, ইনায়া তত উন্মাদ হয়ে উঠেছে। ইনায়া কম্পিত গলায় আরবির উদ্দেশ্যে বলল, ভালোবাসি। আরবি মৃদু হাসলো, তারপর আগের ন্যায় নাক ঘষতে ঘষতে বলল, সুইট হার্ট, তুমি আমার মরণ ব্যাধি মহামারী, যার ছোঁয়াতে চাহনিতে আমি আরবি যেন বেঁচে থেকেও বারংবার মরি।